আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচের পোলাপান। আজকে তোমাদের জন্য আমাদের সিআরসি অর্থাৎ কম্পাক্ট রিভিশন ক্লাসের আরেকটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। আজকের ক্লাসে আমরা বায়োলজির বিশেষ করে প্রাণীবিজ্ঞানের ৪র্থ অধ্যায় রক্ত সঞ্চালনের তোমার কোন টপিকগুলো পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট এবং কিভাবে তোমরা রিভিশন করবে, কোন টপিকটাকে তোমরা এমসিকিউ এর মতো করে পড়বা, কোন টপিকটাকে সিকিউ এর মতো করে পড়বা এবং টুকটাক কিছু টপিক তোমাদেরকে বোঝায় দেওয়ারও চেষ্টা করব এই ক্লাসের মাধ্যমে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আশা করি মনোযোগ সহকারে দেখবে। তো সর্বপ্রথম আমরা এই চ্যাপ্টারের হাইলাইটেড যে কোশ্চেনগুলো সিকিউতে সাধারণত এসে থাকে তোমাদের সেই কোশ্চেনগুলো একটু শেয়ার করি তোমাদের সাথে। দেখো, এইখানে আমি তোমাদের জন্য বেশ কিছু কোশ্চেন দিয়ে রাখছি অলরেডি। এখানে তোমার 13টা মতো কোশ্চেন আছে এই চ্যাপ্টারের হাইলাইটেড কোশ্চেন, যেগুলো এর আগের বছরগুলোতে তোমার হচ্ছে যে এইচএসসি পরীক্ষাতে আসছে, সেই কোশ্চেনগুলো আমি এখানে হাইলাইট করে রাখছি। এর মধ্যে তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো, সেগুলো আমি তোমাদের এখানে দেখাবো। ঠিক আছে? আর এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রতি বছরই তোমার কোনো না কোনো বোর্ড পরীক্ষা এক্সের কোশ্চেন থাকে। সুতরাং তোমাদের যেহেতু অনেকগুলো চ্যাপ্টার, কয়েকটা চ্যাপ্টার থেকে স্কিপ হবে, প্রশ্ন হবে না। তোমরা এই চ্যাপ্টারটাকে অবশ্যই গুরুত্বের দিক থেকে প্রথমে রাখতে পারো, কারণ এই চ্যাপ্টারটা তুলনামূলক সহজ এবং এই চ্যাপ্টার থেকে ইজিলি অ্যাকসেপ্ট প্রশ্ন তোমরা কনফার্ম এবং লিখতেও পারবা। ঠিক আছে? তো আমাদের এইখান থেকে কোন কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে নাও। প্রথমে আমাদের রক্তের একটা সাধারণ কার্যাবলী আছে, আমি একটু পরে তোমাদের বই থেকে ডিটেইলস দাগাই দেবো এবং দেখাই দেবো কোন টপিকটা কোন জায়গায় আছে এবং কিভাবে তোমরা পড়বা। ঠিক আছে? তো এখানে দেখো, রক্তের কার্যাবলী বর্ণনা করো। রক্তের কিছু সাধারণ কার্যাবলী আছে, সেগুলো আমাদের সিকিউর জন্য প্রচুর ইম্পর্টেন্ট। এবার হচ্ছে যে তিন ধরনের, যে আমরা সবাই জানি তিন ধরনের রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। এই তিন ধরনের রক্তকণিকার একটা পার্থক্য তোমাদের পড়া দরকার। পার্থক্য পড়লেই তোমাদের পার্থক্য আকারে কোশ্চেন আসতে পারে, এটা তোমরা লিখতে পারবা। প্লাস তোমাদের এখান থেকে প্রশ্ন কিন্তু বৈশিষ্ট্যও আসতে পারে, যেমন লোহিত রক্ত শ্বেত অনুচক্রিকার বৈশিষ্ট্য, সেটা তুমি লিখতে পারো। সুতরাং পার্থক্যটা পড়লে কিন্তু এনাফ। ঠিক আছে? ধমনী এবং শিরার পার্থক্য আছে 3 নম্বরে। এটা তুলনামূলক ইম্পর্টেন্ট, বাট খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে? এরপরে 4 নম্বরে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা প্রায় বছরে এসে থাকে, সেটা হলো রক্ততঞ্চন প্রক্রিয়া। রক্ত কিভাবে জমাট বাঁধে অনুচক্রিকার থ্রোটে, সেই প্রসেসটা বর্ণনা করতে হয়। 4টা পয়েন্টের মাধ্যমে এটা আমরা বর্ণনা করা শিখবো। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে যে চিত্রসহ হৃৎপিণ্ডের গঠন, এটা প্রায় বছরে এসে থাকে। চিত্রসহ হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের লম্ব শেলের চিত্র আঁকো এবং সেটার বিভিন্ন ধরনের অংশ চিহ্নিত করো। এটা পরীক্ষায় প্রায় এসে থাকে, এটা আমরা ভালো করে শিখবো। ঠিক আছে? এবার হৃৎপিণ্ডে আমরা সবাই জানি 6 ধরনের কপাটিকা আছে। এই 6 ধরনের কপাটিকাগুলোর নাম এবং তাদের অবস্থান জানলে তাদের কাজও তুমি ব্যাখ্যা করতে পারবা। এটাও কিন্তু পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে যে কার্ডিয়াক চক্র, মানে কি হৃৎপিণ্ড কিভাবে চক্রাকারে সিস্টল ডায়াস্টলের মাধ্যমে সারা দেহে ব্লাডটাকে সাপ্লাই করে থাকে, সেটা হচ্ছে যে আমরা চক্রাকারে বর্ণনা করি 4টা চিত্রের মাধ্যমে। এটা হচ্ছে যে কার্ডিয়াক চক্র বলা হয়, এটাও পরীক্ষায় বলতে দেয়। আমি মূলত এখানে হাইলাইটেড কোশ্চেনগুলাই দিয়েছি, যেগুলো তোমাদের সবগুলাই পড়া উচিত। ঠিক আছে? এরপরে আমরা জানি একটা টপিক আছে মায়োজেনিক নিয়ন্ত্রণ, এই যে বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ড নিজে নিজে স্পন্দিত হইতে পারে, এটাকে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ। 4 ধরনের জাংশনাল টিস্যু বা সঞ্জনিক টিস্যু আছে, এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিস, পার্কিনজি তন্তু, এগুলোর থ্রুতে তোমার সিগন্যালগুলো হৃৎপিণ্ডের পেশিতে ছড়িয়ে পড়ে। এসএ নোড থেকে তৈরি হওয়ার পরে সেইটা হচ্ছে যে মায়োজেনিক নিয়ন্ত্রণ নামে পরিচিত। এই টপিকটা হচ্ছে কি পরীক্ষায় প্রায় আসে। এটা তাহলে মূলত মায়োজেনিক নিয়ন্ত্রণের টপিক, বাইরের উদ্দীপনা ছাড়া হৃৎপিণ্ডে নিজে নিজে স্পন্দিত হওয়া, এটাকে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ। ঠিক আছে? এটা অত বেশি ইম্পর্টেন্ট। এই যে রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারোরিসেপ্টরের ভূমিকা, ওই যে উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টর, নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টর, দুই ধরনের ব্যারোরিসেপ্টর আমাদের দেহে থাকে, যেটা আমার হাই ব্লাড প্রেশার হইলে সেটাকে কন্ট্রোল করে লো করতে সাহায্য করে এবং লো ব্লাড প্রেশার হলে সেটাকে আবার হাই করতে কি করে, সাহায্য করে। ব্যারোরিসেপ্টর কিভাবে কাজ করে সেটা ওখানে বর্ণনা করা আছে। ঠিক আছে? 10 নম্বর হচ্ছে যে রক্ত সংবহন প্রক্রিয়া। রক্ত সংবহন প্রক্রিয়া, আমরা জানি যে হৃৎপিণ্ড থেকে তোমার সারা দেহে রক্ত 4 ভাবে সংবহন হইতে পারে। কয় ভাবে? 4 ভাবে সংবহন হইতে পারে। এই যে 4 ধরনের যে সংবহন প্রক্রিয়া, সিস্টেমিক, পালমোনারি, পোর্টাল, তারপর হচ্ছে করোনারি, এইগুলা কিন্তু পরীক্ষায় একসাথে করেও আসে, তখন অল্প করে লিখতে হয়, এবং আলাদা আলাদা সিস্টেমিক বর্ণনা করো, পালমোনারি বর্ণনা করো, ওইভাবে কিন্তু পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে? সুতরাং এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এরপরে তোমার হচ্ছে হৃৎপিণ্ডে কিছু রোগ, হৃৎপিণ্ডে জনিত কিছু প্রবলেম, ডিজিজ সম্পর্কে বলা আছে, যেমন অ্যানজাইনা, বুকে ব্যথা, রিটশুল বলা হয় এটাকে, তারপরে হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, এইগুলা কি, এগুলো কারণ, লক্ষণ এবং প্রতিকার, এগুলো কিন্তু তোমার একটু জানা দরকার। এরপর হচ্ছে যে করোনারি ধমনী ব্লক হয়ে যাওয়া, আমরা জানি হৃৎপিণ্ডের নিজস্ব যে ধমনী আছে করোনারি ধমনী, সেখানে ব্লক হয়ে গেলে হার্ট অ্যাটাকের পসিবিলিটি থাকে। আর এইটা তোমার হচ্ছে কিভাবে ট্রিটমেন্ট করা যায় সেইটার একটা বর্ণনা, এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমরা জানি যে যদি কারোর হচ্ছে কি করোনারি অ্যারেস্ট হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যে যদি ব্লক হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যে বাইপাস সার্জারি, ওপেন হার্ট সার্জারি করে সেটা হচ্ছে বাইপাস করে দেওয়া, অথবা এনজিওপ্লাস্টি আছে। এনজিওপ্লাস্টি আবার 4 ধরনের আছে, বেলুন এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি, কলোন স্ট্যান্টিং, বিভিন্ন ধরনের, ওইগুলো সম্পর্কে তোমাদের একটু জানতে হবে। আর সর্বশেষ একটা কোশ্চেন, সেটা হৃৎপিণ্ড সুস্থ রাখার উপায়, মাঝে মধ্যে সৃজনশীলের সাথে এগুলো ইনক্লুড করে দেই, তোমরা মোটামুটি পড়ে রাখলে তোমাদের জন্য কাজে লাগবে আর কি। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আরেকটা জিনিস একটু মাথায় রাখবা, এই পুরো চ্যাপ্টারটাতে তোমার কোন ফিগারগুলো শুধু প্র্যাকটিস করতে হবে, সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো কোন ফিগারগুলো তোমার প্র্যাকটিস করতে হবে। তো 3
3টা ফিগার ভালো তো প্র্যাকটিস করলে কিন্তু এই চ্যাপ্টারের পুরো তোমার হচ্ছে যে চিত্র রিলেটেড যত ধরনের কোশ্চেন আছে সবগুলো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে হৃৎপিণ্ড, তারপর হচ্ছে যে হৃৎপিণ্ড লম্বচ্ছেদের যে চিত্রটা যে এখানে আসছে, যে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র সহ গঠন বর্ণনা করো। এরপর হচ্ছে কার্ডিয়াক চক্র, ওইটাও কিন্তু এখানে আমি দিছি কার্ডিয়াক চক্র, যেটা 4টা চিত্রের মাধ্যমে আমরা বর্ণনা করি, একটু পরে আমি তোমাদের দেখা দিচ্ছি। এরপর হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন পদ্ধতির একটা সরল চিত্র আছে, মানে জাস্ট নর্মালি একটা হৃৎপিণ্ডর একটা মোটামুটি অবয়ব রেখে সেখান থেকে কিভাবে ফুসফুস এবং সারা দেহে রক্ত কিভাবে সার্কুলেট হচ্ছে ওইটা দেখানো, ওইটা তোমাদের বইয়ে দেওয়া আছে। এই সরল চিত্রটা একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে যে ওভারঅল তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো এখন আমরা বইয়ের থেকে তোমার এমসিকিউ গুলা এবং সিকিউ এর যে টপিকগুলো আমি এখন বললাম সেগুলো কিভাবে পড়তে হবে সেগুলো একটু দেখে নিই, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি প্রথমে তোমাদের জন্য যে বইয়ের লাইনগুলো দাগিয়েই রাখছি, যাতে তোমাদের জন্য দ্রুত একটু জিনিসগুলো দাগাই দিতে পারি বা পড়াই দিতে পারি। সেই জন্য তোমরা একটু খেয়াল করবা, আমার সাথে সাথে একটু ভালো করে মনোযোগ সহকারে জিনিসগুলো বোঝার চেষ্টা করো। খুবই সহজ, এবং তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে এই জিনিসগুলো একটু লিখতে থাকো, পড়ো এবং লিখতে থাকো, তাহলে দেখবা যে এই জিনিসগুলো সহজে মনে থাকবে এবং তোমরা পরীক্ষার খাতায় ইজিলি লিখতে পারবা, ঠিক আছে। তো সর্বপ্রথম তোমরা এটা একটু দাগাও যে যে তন্ত্রের মাধ্যমে দেহে রক্ত সংবহিত হয় বা সারা দেহে সঞ্চালিত হয় তাকে বলা হয় রক্ত সংবহন তন্ত্র। উইলিয়াম হার্ভে সর্বপ্রথম এই রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে ধারণা দেন। এই টপিকটা একটু ফটাফট দাগায় নাও। এরপরে দেখা হচ্ছে যে রক্ত কাকে বলে। রক্ত হলো এক ধরনের তরল যোজক টিস্যু। আমরা এই চ্যাপ্টারে এক্স্যাক্টলি 2 ধরনের তরল যোজক টিস্যু সম্পর্কে পড়বো, একটা হচ্ছে রক্ত আর একটা হলো লসিকা বা লিম্ফ বলা হয়, ঠিক আছে। রক্ত আমাদের সংজ্ঞাটা একটু পড়ে নিও। এবার আছে যে দেখো রক্ত সম্পর্কে কিছু ইনফরমেশন লেখা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এই প্যারাডাই তোমার 7-8টা এমসিকিউ আছে, প্রত্যেকটাই তোমার অ্যাডমিশন এবং এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই দেখো মেডিকেল 2021-22 এবং তোমার আছে যে 20-21 পরপর দুইটা কিন্তু একদম সেম লাইন থেকে দুইটা কোশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে। এছাড়াও আরো বিভিন্ন অ্যাডমিশন এখান থেকে প্রতি বছরই কোশ্চেন থাকে, এইচএসসি তেও কোশ্চেন থাকে। এই প্যারাটা ভালো করে পড়তে হবে, এখানে অনেকগুলো কোশ্চেন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, ব্লাডের থ্রুতে কি কি জিনিস প্রবাহিত হয়? আমাদের দেহের যত ধরনের রাসায়নিক পদার্থ আছে, পুষ্টি, ইলেকট্রোলাইট, হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, সবকিছু ব্লাডের মাধ্যমে দেহের এক জায়গা থেকে এক জায়গায় প্রবাহিত হয়। খুবই গুরুত্বপূর্ণ এই জন্য ব্লাডটা, ঠিক আছে। এখন হচ্ছে যে আমাদের দেহের যে টোটাল ওজন তার 8% ব্লাড থাকে। ব্লাডটা কিছুটা ক্ষারীয়, টোটাল ব্লাড থাকে 5 থেকে 6 লিটার। ব্লাডের যে এভারেজ পিএইচ সেটা হলো 7.4, বাট তোমার রেঞ্জ যেটা সেটা হলো 7.35 থেকে 7.45। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ঠিক আছে। এবং তোমার এভারেজ টেম্পারেচার 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। তারপর তোমার পিএইচ তোমার এর আছে কি ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব 1.065, খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়তে হবে। এবং তোমার হচ্ছে যে এর সান্দ্রতা হচ্ছে যে পানির তুলনায় 5 গুণ বেশি। এটা একটু অত ইম্পর্টেন্ট না, তোমরা মোটামুটি পড়ে রাখতে পারো, ঠিক আছে। এরপরে যে টপিকটা এই দেখো সিকিউর টপিক, এটা আমি প্রথমে যে কোশ্চেনটা তোমাদের দিছিলাম রক্তের সাধারণ কার্যাবলী, এটা এর তোমার কি করবা, প্রত্যেকটা পয়েন্ট জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবা। তোমার পরীক্ষায় 14টা পয়েন্ট আছে, 14টাই লেখার দরকার নাই, কিন্তু তুমি এখান থেকে মোটামুটি 7-8টা লিখলেও হবে। বর্ণনা তোমরা এমনিতেই লিখতে পারবে, জাস্ট মনে রাখবা। যেমন পুষ্টি দ্রব্য, যেমন তোমার থেকে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এগুলো কিন্তু পুষ্টি দ্রব্য, এগুলো কিন্তু রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। শ্বসন গ্যাস যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো রক্তের মাধ্যমে কি হয়, যাতে আজে প্রবাহিত হয়। বিপাক নিয়ন্ত্রিত দ্রব্যাদি, ভিটামিন, হরমোন, অ্যান্টিবডি, এগুলো তোমার প্রবাহিত হয়। বর্জ্য পদার্থ আমাদের ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন বা নাইট্রোজেন বর্জ্য পদার্থ সহ আদার্স যে সকল বর্জ্য পদার্থ আছে যে আমাদের বডির ভিতরে, কোষের ভিতরে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, সেগুলো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয় কিসের মাধ্যমে, ব্লাডের মাধ্যমে। এক কথা সকল উপাদান যা এক জায়গায় প্রবাহিত হওয়ার দরকার, হরমোন, এনজাইম, অ্যান্টিবডি, বর্জ্য পদার্থ, খাদ্য পুষ্টি, সব রক্তের মাধ্যমে প্রবাহিত হয়, ঠিক আছে। গুরুত্বপূর্ণ আরো কিছু পয়েন্ট আছে। আমাদের দেহের পানি সাম্যতা নিয়ন্ত্রণ, যেটাকে অসমোরেগুলেশন বলি, সেটাও রক্তের মাধ্যমে হয়ে থাকে। দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ, আয়নের সমতা রক্ষা, দেহের প্রতিরক্ষা, আমরা জানি শ্বেত রক্ত কণিকা, এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দেয়, সুতরাং এটা আমাদের হচ্ছে যে প্রতিরক্ষার একটা পার্ট, ঠিক আছে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুগুলোকে ভক্ষণ করে, এটা একটু মনে রাখবা। এরপর আছে সঞ্চয় ভান্ডার হিসেবে বিভিন্ন ধরনের প্রোটিন টোটিন, এগুলো রক্ত সঞ্চয় করে রাখে, পিএইচটাকে নিয়ন্ত্রণ করে থাকে রক্ত সাধারণত। আর এরপরে দেখা হচ্ছে যে রক্তক্ষরণ প্রতিরোধ, যেমন অনুচক্রিকা, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা, এটাকে বলে হোমিওস্ট্যাসিস। আমাদের দেহের যে কন্ডিশন, যে অবস্থায় আছে ওইটা বজায় থাকা, অভ্যন্তরীণ অবস্থা বজায় থাকা, প্রসেসটাকে বলা কি, হোমিওস্ট্যাসিস, ঠিক আছে। এরপর রোগ নিরাময়, তোমরা নিশ্চয়ই শুনে থাকবা যে ব্লাড টেস্ট, তাই না। ডাক্তারের কাছে গেলে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের রোগ নির্ণয়ের জন্য ব্লাড টেস্ট দিয়ে থাকে। ব্লাড টেস্ট কিন্তু এক ধরনের না, অনেক ধরনের তোমার ব্লাডের টেস্ট হয়ে থাকে। আমাদের ব্লাড যেহেতু সবগুলো অর্গানের সাথে কানেক্টেড, সুতরাং কোনো একটা অর্গানের ফল্ট দেখা দিলে কিন্তু ব্লাডের মধ্যে কোনো একটা কেমিক্যাল বা কোনো একটা উপাদানের পার্সেন্টেজে কম বেশি হয়ে যায়, ওটা থেকে কিন্তু আমরা ডিজিজগুলোকে আইডেন্টিফাই করতে পারি। ব্লাড টেস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে। এই হচ্ছে যে আমাদের রক্তের সাধারণ কার্যাবলী। এবার হচ্ছে রক্তের উপাদান, আমরা সবাই জানি। আচ্ছা, তোমাদের আগে রক্তের তোমার যে প্রকারভেদ যেটা, সেটা একটু দেখাইনি, রক্তের উপাদানগুলো কত প্রকার, কি কি, এই প্যারাটা সুন্দর করে তোমরা একটু পড়ে ফেলবা, ঠিক আছে। আমরা সবাই জানি রক্তের 2 ধরনের উপাদান, রক্ত রস আর রক্ত কণিকা। রক্ত রস থেকে তোমার হচ্ছে যে 55%, রক্ত কণিকা থেকে 45। এই পার্সেন্টেজটা একটু মুখস্থ করবা, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 55 এবং 45। রক্ত কণিকা যেটা,
ওটা আমরা একটু পরে পরে আগে রক্ত রস যেটা প্লাজমা এটা একটু পড়ে নিই, ঠিক আছে? রক্ত রসে তোমার পানি থেকে 90 থেকে 92, কঠিন পদার্থ থাকে 8 থেকে 10%। বাকি পার্সেন্ট এটা পড়ার দরকার নেই। মনে রাখবা কঠিন পদার্থ আবার দুই ধরনের, একটা হলো অজৈব উপাদান আর একটা হলো জৈব উপাদান। অজৈব উপাদান কোনগুলো? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, হাবিজাবি যেগুলো আছে, আয়ন টায়ন, খনিজ আয়ন টায়ন, এগুলো অজৈব উপাদান। তোমরা এমনিতেই এগুলো আইডেন্টিফাই করতে পারবা যদি এমসিকিউ তে আসে। জৈব উপাদান আবার তিনটা ক্যাটাগরিতে ভাগ করা আছে: প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন কিন্তু ন্যাচারাল পদার্থ, আর একটা হলো অন্যান্য পদার্থ। প্লাজমা প্রোটিনগুলোর নাম একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? অ্যালবুমিন, গ্লোবুলিন, প্রোথ্রমিন, ফাইব্রিনোজেন এন্ড ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর হলো ব্লাড জমাট বাঁধার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রোটিন বা অন্যান্য উপাদান আছে যেগুলো ব্লাড জমাট বাঁধতে সাহায্য করে, তাদেরকে বলা হয় ক্লটিং ফ্যাক্টর। 13টা ক্লটিং ফ্যাক্টর আছে। এছাড়া প্রোথ্রমিন, ফাইব্রিনোজেন এগুলো ক্লটিং ফ্যাক্টর হিসেবেই কাজ করে। এবার নাইট্রোজেন কিন্তু বর্জ্য পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো কিন্তু নাইট্রোজেন কিন্তু বর্জ্য পদার্থ। এইগুলো তোমার থেকে রক্ত রসের ভিতরেই থাকে। এক কথা রক্তের সব উপাদানগুলো রক্ত রসের মধ্যেই থাকে, ঠিক আছে? রক্ত কণিকা ইনফ্যাক্ট এটাও রক্ত রসের মধ্যেই থাকে, ঠিক আছে? অন্যান্য পদার্থ হচ্ছে গ্লুকোজ, লিপিড, হরমোন, এনজাইম, যে সকল খাবার খায় বা আমাদের বডিতে সিনথেসিস হয় সবগুলাই তোমার হচ্ছে যে রক্ত রসের মধ্যে থাকে সাধারণত, ঠিক আছে? এরপর হচ্ছে যে রক্ত কণিকা। দেখো আমরা সবাই ছোটবেলা থেকে পড়েছি রক্ত কণিকা তিন ধরনের। লোহিত রক্ত কণিকা, এর একটা অল্টারনেটিভ নাম আছে, সেটা হলো এরিথ্রোসাইট বা আরবিসি, রেড ব্লাড কর্পাসেল বলা হয়। এবার শ্বেত রক্ত কণিকা, এটা হচ্ছে থ্রম্বোসাইট বা হচ্ছে তোমার ডাব্লিউবিসি। আর অনুচক্রিকা যেটা, এটাকে লিউকোসাইট বা প্লেটিলেট বলা হয়। এই অল্টারনেটিভ নামগুলো কিন্তু তোমরা খাতায় লিখে রাখো, ঠিক আছে? যদি না বুঝে থাকো তাহলে একবার একটু রিমাইন্ড করে দেখে নিয়ে তারপরে খাতায় জিনিসগুলো লিখে নাও, ঠিক আছে? এগুলো একটু মডিফাই করে নিবা। আমি যে অল্টারনেটিভ নামগুলো বললাম এগুলো তোমরা এখানে লিখে রাখবা। লিখে রাখলে তোমরা সহজে রিভিশন করতে পারো, ঠিক আছে? এখন লোহিত আর অনুচক্রিকা কিন্তু প্রকারভেদ নয়, বাট শ্বেত রক্ত কণিকা ওভারঅল দুই প্রকার। এটা হচ্ছে যে অদানাদার অ্যাগ্রানিউলোসাইট, আর হচ্ছে দানাদার বা গ্রানিউলোসাইট। এদের বার ক্লাসিফিকেশন রয়েছে, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। প্রত্যেকের আলাদা আলাদা কাজ তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে, ঠিক আছে? শ্বেত রক্তকণিকার কাজটা পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট। এখন অ্যাগ্রানুলোসাইট যেটা রয়েছে এটা আবার দুই প্রকার, মানে অদানাদার হলো দুই প্রকার, মনোসাইট আর লিম্ফোসাইট। আর দানাদার বা গ্রানিউলোসাইট আবার তিন প্রকার, ইওসিনোফিল, বেসোফিল আর নিউট্রোফিল। এখানে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলে দিচ্ছি, তোমরা এই জায়গায় লিখে রাখতে পারো অথবা খাতায় তোমরা বা আলাদা স্টিকি করে তোমরা এই জায়গায় মেরে রাখতে পারো। এটা তোমাদের জন্য খুবই কাজে লাগবে, রিভিশন করতে সুবিধা হবে, ঠিক আছে? এই যে মনোসাইট যেটা পাচ্ছ না, এইটা হচ্ছে যে পরবর্তীতে ম্যাক্রোফাজে কনভার্ট হয়, আর ওই ম্যাক্রোফাজটা পরবর্তীতে তোমার ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ঘটাতে সাহায্য করে। তাহলে ওভারঅল মনোসাইটের কাজ কি দাঁড়ালো? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ঘটাতে সাহায্য করে। আরেকটা উপাদান আছে যেটা ফ্যাগোসাইটোসিস ঘটাতে সাহায্য করে, সেটা হলো নিউট্রোফিল। তাহলে মনোসাইট আর নিউট্রোফিল এই দুটো হলো ফ্যাগোসাইটোসিস ঘটাতে কি করে? সাহায্য করে। এবার লিম্ফোসাইট। লিম্ফোসাইট আবার তিন ধরনের, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আর ন্যাচারাল ক্লাস সেল বা এনকে সেল, ঠিক আছে? এগুলো তোমার অ্যান্টিবডি তৈরি বা প্লাস আছে কি তোমার বিভিন্ন ধরনের রোগ জীবাণু প্রতিরোধ ব্যবস্থা করতে সাহায্য করে। এবার ইওসিনোফিল, এটা আমাদের অ্যালার্জিক প্রতিক্রিয়া, তোমার হচ্ছে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে এবং তোমার হচ্ছে যে দেহের কৃমি যে লার্ভা আছে এগুলো ধ্বংস করতে কি করে? সাহায্য করে। বেজোফিল থেকে দুইটা ইনফরমেশন তোমরা একটু মাথায় রাখবা। বেজোফিল থেকে গুরুত্বপূর্ণ দুইটা রাসায়নিক পদার্থ ক্ষরণ হয়। একটা হচ্ছে যে তোমার হেপারিন, আর একটা হলো হিস্টামিন। হেপারিন তোমার কি করে? হেপারিন হলো আমাদের দেহের অভ্যন্তরে রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাধা দেয়। আর হিস্টামিন অ্যালার্জিক রিঅ্যাকশন তৈরি করে, যেটা কারণে আমাদের অ্যালার্জিক সৃষ্টি হয় বা চুলকায়। এটার কারণে তোমার হচ্ছে যে হিস্টামিন ওটা কাজ করে থাকে। এই বেজোফিল থেকে দুইটা রাসায়নিক পদার্থ ক্ষরণ হয়, গুরুত্বপূর্ণ আরো আছে, সেটা হচ্ছে যে হেপারিন আর একটা হলো হিস্টামিন। হেপারিন আর হিস্টামিন বেজোফিল থেকে নিঃসরণ হয়, খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ তে আসে। প্লাস এবার দেখো আমি তোমাদের এই রক্ত টপিক থেকে কি কি তোমাদের হচ্ছে এমসিকিউ এর জন্য পড়তে হবে সেই জিনিসগুলো এখানে দাগায় রাখছি, এগুলো তোমরা একটু দাগাই নাও, ঠিক আছে? এই যে রক্তের বর্ণ হালকা হলুদ, পানি কত, জৈব কঠিন পদার্থ কত, এগুলো অলরেডি আমরা ছক থেকে দেখে আসলাম। এই যে এগুলো সবই আমাদের ছক থেকে পড়া হয়ে গেছে, এগুলো ওখানে ছকের মধ্যেই দেওয়া আছে, ঠিক আছে? আর বাকি লাইনগুলো তোমরা একটু দাগাই নাও। আর এই যে হিমাটোপোয়েসিস, এই শব্দটা একটু খেয়াল করো। সব ধরনের রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে একসাথে বলা হয় হিমাটোপোয়েসিস। হিমাটোপোয়েসিস মানে রক্তকণিকা তৈরির প্রক্রিয়া। আর যদি এরিথ্রোপোয়েসিস কথাটা থাকে তাহলে বুঝবা শুধু আরবিসি বা এরিথ্রোসাইট তৈরির প্রক্রিয়া। আর হিমাটোপোয়েসিস মানে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটিলেট, সব ধরনের রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে একসাথে বলা হয় কি? হিমাটোপোয়েসিস। আর আমরা জানি রক্তকণিকা কোথা থেকে তৈরি হয়? হাড়ের লাল অস্থি মজ্জা, তার ভিতরে কি থাকে? স্টেম কোষ বা স্টেম সেল। সেখান থেকে তোমার আছে যে হিমাটোপোয়েসিস প্রক্রিয়ায় সব ধরনের রক্তকণিকা একসাথে তৈরি হতে পারে স্টেম কোষ থেকে, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা দেখবো, একটা চিত্রের মধ্যে তোমাদের এখানে দেওয়া আছে। এবার দেখো লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকার ডিটেইলস এখানে লেখা আছে। কি কি জিনিস পড়তে হবে? খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনগুলো তোমরা একটু দাগাই নাও, ঠিক আছে? সবগুলো পড়ে দিতে গেলেও ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তোমরা একটু পজ করে করে জাস্ট লাইনগুলো একটু সুন্দর করে দাগাই নাও। এগুলো তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আমি সিকিউ টপিকগুলো এখানে মূলত হাইলাইট করে দেব তোমাদের। আর এমসিকিউ টপিক অলরেডি দাগানো আছে, তোমরা একটু জাস্ট ভিডিওটা পজ করে ওই লাইনগুলো দাগাই নাও, ওইগুলো পড়লেই এনাফ এখান থেকে, ঠিক আছে? আর বাকি তোমার পড়ার দরকার নেই, কারণ বায়োলজি এমন একটা সাবজেক্ট প্রত্যেকটা লাইন ইনফরমেশন থাকে। তোমার শুধু জানতে হবে কোন ইনফরমেশনটা তোমার জন্য দরকারি এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেইটাই তোমার কিন্তু আগে ফোকাস করতে হবে এবং সেইটাকে অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে। সবকিছু পড়তে গেলে তুমি একসাথে প্রিপারেশনে নিতে অনেক ঝামেলা ফেস করবা, প্লাস পরীক্ষার জন্য তোমার প্রস্তুতিটা খারাপ হয়ে যাচ্ছে তার মানে ওভারঅল, তাই না? এই কারণে তুমি হচ্ছে যে অবশ্যই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আগে প্রায়োরিটি দিবা, ঠিক আছে? এরপর হচ্ছে যে এইটা দ্বি অবতাল নিউক্লিয়াস বিহীন লোহিত রক্তকণিকার কিন্তু পরিণত অবস্থায় কোনো নিউক্লিয়াস থাকে না।
আদি অবস্থায় থাকে বাট পরিণত অবস্থায় থাকে না, এটা মনে রাখবা। আর তোমার হচ্ছে লোহিত রক্তকণিকার বর্ণ লাল হয় কিসের কারণে? হিমোগ্লোবিনের কারণে, এটা আমরা জানি। এই অ্যামাউন্টগুলো পড়ে রাখা যায়, ভ্রূণের দেহে কত, শিশুর দেহে কত, পূর্ণবয়স্ক পুরুষের দেহে, স্ত্রীর দেহে কত থাকে, এটা পড়তে হবে। আচ্ছা, লোহিত রক্তকণিকা যা থাকা দরকার প্রতি কিউবিক মিলিলিটার ব্লাডে, তার সাথে যদি কম থাকে তাহলে এটাকে হলো রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া। কি বলা হয়? রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। 120 দিন লোহিত রক্তকণিকা আয়ুষ্কাল স্টেম কোষ থেকে তৈরি হয়। আর এরিথ্রোপয়েটিন নামক একটা হরমোন যেটা কিডনি থেকে তৈরি হয়, যেটা এরিথ্রোপোয়েসিস বা লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে ইনিশিয়েট করে বা সাহায্য করে। এটা কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন, এটা একটু পড়ে রাখো। এরিথ্রোপোয়েসিস, লোহিত রক্তকণিকা তৈরির প্রসেসটাকে বলা হয় এরিথ্রোপোয়েসিস। ওকে, এরপর হিমোগ্লোবিনের পরিমাণ স্ত্রী দেহে কত, পুরুষের দেহে কত, এটা একটু পড়তে হবে। ওভারঅল দেওয়া আছে দেখো লোহিত রক্তকণিকার ফাংশন বা কাজ। এই লোহিত রক্তকণিকার কাজকে এখান থেকে কিন্তু এমসিকিউ থাকে, ঠিক আছে? লোহিত রক্তকণিকা কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন পরিবহনে সাহায্য করে, সেটা আবার হিমোগ্লোবিনের থ্রুতে, হিমোগ্লোবিন মূলত এটা করে থাকে। এরপরে বিলিরুবিন, বিলিভান্ডিন এবং রঞ্জক পদার্থ তৈরি করে আমাদের বাইকার্বনেট এর মাধ্যমে, তোমার পটাশিয়াম বা সোডিয়াম বাইকার্বনেটের মাধ্যমে তোমার হচ্ছে কি করে, পিএইচটা এটাকে রক্ষা করে। এগুলো মোটামুটি তোমার হচ্ছে যে একটু পড়ে নিও এখান থেকে। এবার হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা এটা আমাদের প্রহরীর মতো কাজ করে, মানে পাহারাদারের মতো, মানে দেখে কোনো জায়গা থেকে বাইরে থেকে জীবাণু আসলো কিনা সেটার বিরুদ্ধে তারা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, ঠিক আছে? আমরা একটু আগে দেখলাম শ্বেত রক্তকণিকা ওভারঅল ক্লাসিফিকেশন, ঠিক আছে? এবার দেখো শ্বেত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে, আর শ্বেত রক্তকণিকা এই যে ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক একক, এটা পরীক্ষা এমসিকিউ আসতে পারে, নিচের কোনটি ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক ইউনিট হিসেবে কাজ করে, তাহলে অ্যান্সার হবে শ্বেত রক্তকণিকা, ঠিক আছে? এরপরে ফ্যাগোসাইটোসিস ঘটাতে সাহায্য করে, আমরা পড়ে আসলাম কোনটা কোনটা ফ্যাগোসাইটোসিস ঘটাতে সাহায্য করে, এবং অ্যামাউন্টটা পড়বা প্রতি কিলোমিটার রক্তে 4 থেকে 11,000 শ্বেত রক্তকণিকা থাকে। শেষে একটা এমসিকিউ আছে খুবই গুরুত্বপূর্ণ, যে আরবিসি এবং ডাব্লিউবিসি এর রেশিও 6:1, ঠিক আছে? এটা একটু ভালো করে পড়ে নিবা। এরপর আছে যে এই সেই প্রসেস হিমাটোপোয়েসিস, ঠিক আছে? যে প্রক্রিয়ায় তোমার হচ্ছে যে বিভিন্ন ধরনের রক্তকণিকা তৈরি হয়, ঠিক আছে? এই প্রসেসটা তোমাদের সিকিউর জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, বাট একটু পড়ে রাখতে পারে, এমসিকিউ কাজে লাগতে পারে, ঠিক আছে? যে হাড়ের লাল অস্থিমজ্জা থেকে স্টেম কোষ, সেইখান থেকে আস্তে আস্তে সব ধরনের রক্তকণিকা তৈরি হয়। বাট একটা জিনিস মনে রাখবা, যে যার নামে শেষে সাইট থাকে সেটা বুঝবে একটা ম্যাচিওর সেল বা কোষ, আর যার নামে শেষে ব্লাস্ট থাকে সেটা হলো আদি কোষ। তাহলে দেখো স্টেম কোষ থেকে এরিথ্রোব্লাস্ট তৈরি আছে, সেখান থেকে নিউক্লিয়াস বের হয়, তারপরে এরিথ্রোসাইট বা আরবিসি বা লোহিত রক্তকণিকা তৈরি আছে। মায়োব্লাস্ট থেকে তোমার দানাদার যে শ্বেত রক্তকণিকা আছে, এসিনোল, বেজোফিল, নিউট্রোফিল, এগুলো তৈরি হয়। মনোব্লাস্ট থেকে মনোসাইট, লিম্ফোব্লাস্ট থেকে লিম্ফোসাইট, আর মেগা ক্যারিওব্লাস্ট থেকে আস্তে আস্তে মেগা ক্যারিওসাইট, দেন প্লেটলেট ফর্মেশন করে, যেটি রক্ত জমাট বাঁধতে কি করে, সাহায্য করে, ঠিক আছে? এবার দেখো এখানে দুইটা ইনফরমেশন দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ। যদি শ্বেত রক্তকণিকা যতটুকু অ্যামাউন্ট থাকা দরকার তার চাইতে বেড়ে যায় তাহলে সেটাকে বলে লিউকোসাইটোসিস, আর যদি কমে যায় সেটাকে বলে লিউকোপেনিয়া। লিউকোসাইটোসিস মানে শ্বেত রক্তকণিকার অ্যামাউন্ট বেড়ে যাওয়া, লিউকোপেনিয়া মানে কমে যাওয়া। আর একটা হচ্ছে লিউকেমিয়া, এটা গুলাই ফেলো না। লিউকেমিয়াটা হলো মূলত ব্লাড ক্যান্সারটাকে বোঝানো হয়, ঠিক আছে? লিউকেমিয়া মূলত কাকে বোঝানো হয়? ব্লাড ক্যান্সারটাকে। ওকে, এবার দানাদার অনাদার এগুলো আমরা অলরেডি বলে ফেলেছি, এগুলোর একটু ডিটেলস আছে, সবকিছু তোমার পড়ার দরকার নাই, আমি যে লাইনগুলো দাগায় রাখছি জাস্ট এগুলো একটু মনে রাখবা। যে আছে যে টি লিম্ফোসাইট কয় প্রকার? 3 ধরনের। সরি, লিম্ফোসাইট 3 ধরনের, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট আর এনকে কোষ বা ন্যাচারাল ক্লাস, ঠিক আছে? এই দেখো দানাদার অনাদারের চিত্র দেওয়া আছে। অনেক সময় তোমাদের উদ্দীপকে এই চিত্রগুলো দেওয়া থাকে, সাদা কালো করেই লেখা থাকে, বা তোমাদের এই যে দানাদার অনাদারগুলো চিনতে হবে, বা এটা যে অ্যাকচুয়ালি শ্বেত রক্তকণিকা সেটা চিনতে হবে। কারণ আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট এগুলো পাশাপাশি চিত্রিত দিয়ে এবার তোমাদের বৈশিষ্ট্য বা পার্থক্য পরীক্ষায় সৃজনশীল দিয়ে দেয়। সুতরাং এই উদ্দীপক চেনার জন্য তোমার এই চিত্রগুলো জানা জরুরি, ঠিক আছে? এবার দানাদার আর এই বাকি যা আমরা পড়ছিলাম একটু আগে ক্লাসিফিকেশন প্রকার ভিত্তিতে, ওইগুলো এখানে ডিটেলস লেখা আছে। সবকিছু তোমার পড়ার দরকার নেই, তুমি গুরুত্বপূর্ণ লাইন দেখো এখানে। নিউট্রোফিল বর্ণনিরপেক্ষ, 2 থেকে 5টি খণ্ড নিউক্লিয়াস থাকে, এবং ডায়াপিডেসিস নামে একটা শব্দ আছে, যেখানে আমাদের সংক্রমণ ঘটে সেই স্থানে খুব দ্রুত শ্বেত রক্তকণিকার নিউট্রোফিল গুলা চলে আসে, যে প্রসেসে, এই প্রসেসটাকে বলা হয় কি? ডায়াপিডেসিস, ঠিক আছে? এরপর আছে ইওসিনোফিল, বেজোফিল। এই যে বেজোফিল থেকে আমি তোমাদের বলছিলাম না দুইটা রাসায়নিক পদার্থের নাম মনে রাখবা, এটা হচ্ছে হিস্টামিন আর হচ্ছে যে হেপারিন। হিস্টামিন কি করে? অ্যালার্জিক রিঅ্যাকশন তৈরি করে, আর হেপারিন হচ্ছে যে রক্তনালীর ভিতরে অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। আবার মনে রাখবা রক্ত জমাট বাঁধতে কি করে? বাধা দেয়। আচ্ছা, এরপর আছে যে মনোসাইট, কিন্তু আমি আগেই বলছিলাম মনোসাইট আর নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস ঘটাতে কি করে? সাহায্য করে, ওইটা ওই জায়গায় লিখে রাখবা, তাহলে মনে থাকবে সহজে। এবার আমরা হচ্ছে যে লাস্ট যে রক্তকণিকা আছে প্লেটলেট বা থ্রোম্বোসাইট, সেটা একটু পড়বো। এটা মেইন কাজ কি? কেটে গেলে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, ঠিক আছে? ব্লাড ক্লটিং এ সাহায্য করে। এটার অ্যামাউন্ট তোমার এভারেজ থাকে কত? 1.5 লাখ থেকে 4 লাখ পার কিউবিক মিটার ব্লাডে, ঠিক আছে? এই অ্যামাউন্টটা একটু মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ। এবার অনুচক্রিকার কাজ আমরা অলরেডি পড়লাম, প্লেটলেট প্লাক গঠনের মাধ্যমে রক্ত তঞ্চনে কি করে? সাহায্য করে। এখানে ক্লটিং ফ্যাক্টরগুলো অ্যাক্টিভেট হয় অনুচক্রিকার পরে আস্তে আস্তে অ্যাক্টিভেট, আমরা একটু পরে দেখবো, একটা টপিক আছে, এটা সৃজনশীল আসে। আচ্ছা, অনুচক্রিকাগুলোকে বা রক্তকণিকাগুলোকে রক্তকোষ বলা হয় না কেন? এটা ক্ষতি আসতে পারে, কারণ কোষ হইতে হলে তোমার প্রপারলি যে কম্পোনেন্টগুলো থাকা দরকার এটা কোষের ভিতরে, সেইগুলো তোমার কিন্তু এই রক্তকণিকাতে নাই। এগুলো এই জন্য কি কোষ না বলে এটাকে কার্পাসেল বলা হয় সাধারণত, ঠিক আছে? কোষীয় টাইপের এক ধরনের উপাদান, বাট অ্যাকচুয়াল কোষ না।
এবার দেখো এখানে একটা তোমার সব ধরনের রক্তকণিকার একটা সামারি করা আছে। তোমরা এখান থেকে কি কি পড়বা? তোমরা এখান থেকে জাস্ট সংখ্যা সবার জন্য দরকার নেই, জাস্ট এই যে তোমার আছে যে পুরুষের দেহের লোহিত রক্তের কত, স্ত্রী দেহে কত এভারেজ, এটা একটু পড়বা। আর উৎপত্তি স্থল সাধারণত ভ্রূণ অবস্থাতে লোহিত রক্তকণিকা যকৃত এবং প্লীহা থেকে তৈরি হয়, জন্মের পরে লাল অস্থিমজ্জা, বাকি সবই দেখো লাল অস্থিমজ্জা থেকেই তৈরি হয়। একদমই সহজ, এটা মনে রাখতে পারো তোমরা। এবার পড়বা তোমরা মেইনলি ফাংশন, তোমরা পড়বা প্রকারভেদ আর ফাংশন। প্রকারভেদ আর ফাংশনটা পড়লেই তোমার মোটামুটি হয়ে যাচ্ছে। গড়ায়টাই অত বেশি ইম্পর্টেন্ট না এখান থেকে, যে শরীরটা পড়ে রাখবা, ঠিক আছে? এবার দেখো সিকিউর টপিক লোহিত রক্ত সেটা উচ্চকের পার্থক্য, এটা আমরা অলরেডি মোটামুটি ভাবে বৈশিষ্ট্য পড়ছি, ওইটা থেকে পার্থক্য পড়া সম্ভব। তোমরা একটু বাসায় গুরুত্বপূর্ণ সহকারে পার্থক্যগুলো দেখে নিও, একদিন সহজ, এটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে। এবার হচ্ছে যে রক্ততঞ্চন প্রক্রিয়া, একটু আগে বলছিলাম ওই যে কোশ্চেনগুলো সাজেশনে ফার্স্টে দেখাইছিলাম তোমাদের, ওইখানে কিন্তু রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিং এই জিনিসটা ছিল। তাহলে আমরা রক্ততঞ্চন প্রক্রিয়া যেটা আছে এইটার জন্য আমাদের এখানে দেখো লেখা আছে 13টা ক্লটিং ফ্যাক্টর। রক্ততঞ্চনে সাহায্য করে কয়টা ক্লটিং ফ্যাক্টর? 13টা। আর এই ক্লটিং ফ্যাক্টর একটা আরেকটাকে অ্যাক্টিভেট করে ক্যাসকেড মডেলের মাধ্যমে। এইটা অ্যাক্টিভ হলে আরেকটা অ্যাক্টিভ হবে, একটা অ্যাক্টিভ হলে আরেকটা অ্যাক্টিভ হবে, এইভাবে আলটিমেটলি সবাই অ্যাক্টিভ হয়ে ফাইবিন জালক তৈরি হয় এবং সেখানে রক্তকণিকা আটকে যায়, তারপর রক্ত জমাট বাঁধা বা ঝরে পড়া বন্ধ হয়, ঠিক আছে? ক্লটিং ফ্যাক্টরগুলোর নাম তোমাদের অত বেশি ইম্পর্টেন্ট না, বাট অ্যাডমিশনে বিভিন্ন ধরনের অ্যাডমিশনে ক্লটিং ফ্যাক্টর থেকে কোশ্চেন থাকে। এইচএসসি অত ইম্পর্টেন্ট না, তোমার এইচএসসির জন্য 13টা ক্লটিং ফ্যাক্টর আছে, এটা মনে রাখবা। আর এর মধ্যে 4টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সেটা হলো মনে রাখবা ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্ট আর ক্যালসিয়াম। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। এরপর আছে যে রক্ততঞ্চন প্রসেস, এটা কিন্তু সিকিউর টপিক, এটা সৃজনশীলে ডিরেক্টলি গ হতে আসে। এখন তোমার এই রক্ততঞ্চন প্রসেসটার জন্য এখানে দেখো ধাপ দেওয়া আছে 4টা সহজ করে। এই 4টা ধাপ যদি মনে রাখতে পারো, বর্ণনা তুমি এমনিতেই লিখতে পারবা। আমি জাস্ট আমার মতো করে সংক্ষেপে একটু বোঝাই দিই। যখন কোথাও কেটে যায় ক্ষত স্থানে, সর্বপ্রথম রক্তকণিকাগুলো যখন ঝরতে থাকে তখন অনুচক্রিকাও আসে এবং অনুচক্রিকা অ্যাক্টিভেট হয়। হওয়ার পরে হেপারিন, যেটা রক্ত জমাটে বাধা দেয়, ওটা নিষ্ক্রিয় হয়ে যায়। তারপরে যে কি হবে, ওই অনুচক্রিকা তোমার বিভিন্ন ধরনের প্রোটিনকে আস্তে আস্তে অ্যাক্টিভেট করতে থাকবে। যেমন তোমার হচ্ছে সর্বত অ্যাক্টিভেট যে প্রোটিনটা হয় সেটা হলো থ্রোম্বোপ্লাস্টিন। থ্রোম্বোপ্লাস্টিন অ্যাক্টিভেট হওয়ার পরে সেই থ্রোম্বোপ্লাস্টিন আবার প্রথমবিন নামক একটা নিষ্ক্রিয় প্রোটিনকে থ্রম্বিন নামক একটা সক্রিয় প্রোটিনে কনভার্ট করে দেবে। প্রথমবিন নিষ্ক্রিয় ভার্সন, থ্রম্বিনটা হলো ওইটারই সক্রিয় ভার্সন। থ্রোম্বোপ্লাস্টিন এখানে কি করছে, ওইটা সক্রিয় করার সাহায্য করে। বলছিলাম একটু আগে যে একটা অ্যাক্টিভেট হলে আরেকটাকে অ্যাক্টিভেট করতে কি করে, সাহায্য করে। এই থ্রম্বিন আবার ফাইবিনোজেন নামক এক ধরনের তোমার কি প্রোটিন যাতে পদার্থ আছে সেটাকে অ্যাক্টিভ করে ফাইবিন মনোমারে কনভার্ট করে। ফাইবিন মনোমার থেকে হবে ফাইবিন পলিমার, দেন ফাইবিন জালক। এখানে একটু উল্টো লেখা আছে, ফাইবিন মনোমার থেকে আগে ফাইবিন পলিমার, দেন ফাইবিন জালক হবে, জালকে রক্তকণিকা আটকে যাবে এবং রক্ত জমাট বেঁধে যাবে। এই প্রসেসটাকে বলা হয় ব্লাড ক্লটিং বা রক্ততঞ্চন। সময় লাগে কত আমাদের দেহে রক্ত জমাট বাঁধতে? 4 থেকে 5 মিনিট। এটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন, এমসিকিউ আসতে পারে, এটা পড়বা। আচ্ছা, অনেকের একটা বংশগত ডিজিজ বা হিমোফিলিয়া নামক একটা ডিজিজ দেখা যায়, এই কারণে রক্ত জমাট বাঁধে না, কেটে গেলে রক্ত আর জমাট বাঁধে না, শরীর থেকে রক্ত ঝরতেই থাকে, এই কারণে মানুষ মারা যায়। ঠিক আছে, এই হিমোফিলিয়া সাধারণত 2টা ক্লটিং ফ্যাক্টরের অভাবে হয়ে থাকে, ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9। ফ্যাক্টর 8 যেটা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ফ্যাক্টর 9 যেটা হলো ক্রিসমাস ফ্যাক্টর। এই দুটো ফ্যাক্টর একটু মনে রাখবা, হিমোফিলিয়ার সাথে রিলেটেড। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে যে ব্লাড ক্লট পড়লাম। এবার হচ্ছে প্লাজমা সিরামের পার্থক্য দেওয়া আছে, এটা খুব ইম্পর্টেন্ট, একটু পড়ে নিও। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, প্লাজমা হলো রক্ত রস, রক্তের উপাদান, রক্তের তরল অংশ, এটাকে বলা হয় প্লাজমা। আর প্লাজমা থেকে তোমার ক্লটিং ফ্যাক্টর গুলো সরাই নেওয়ার পরে যে তরল অংশটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে যে সিরাম। জাস্ট মূল পার্থক্য হলো এটা, আর বাকিটুকু এখানে লেখা আছে, তোমরা একটু পড়ে নিও। এবার আমরা পড়বো হচ্ছে যে লিম্বা লসিকা। আমি সংক্ষেপে একটু বলি তোমাদের, আমাদের দেহের টিস্যুগুলা বা কোষগুলার মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গা থাকে, ওইগুলাতে তোমার হচ্ছে যে এক্স্যাক্টলি লিম্বা লসিকা অবস্থান করে। ঠিক আছে, ফাঁকা যে জায়গাগুলো থাকে এখানে লিম্বা কি, লসিকা অবস্থান করে। এবং এইটার কাজ কি, এইটার কাজ অলমোস্ট ব্লাডেরও যা কাজ তাই কাজ। ব্লাড গুলো কিন্তু তোমার শুধুমাত্র রক্ত, ধমনী, শিরা, কৌশিক জালিকা এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে, এর বাইরে বের হয় না। এই জন্য মানবদের রক্ত সংবহন তন্ত্রকে বলা হয় ক্লোজ সার্কুলেটরি সিস্টেম বা বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। এখন এই রক্তের মাধ্যমে তোমার আছে যে যে উপাদানগুলো ট্রান্সফার হয়, এগুলো কোষে যাওয়া দরকার, কোষ থেকে আবার যে উপাদানগুলো তোমার অন্য জায়গায় যাওয়া দরকার, সেগুলো ব্লাডে আসা দরকার। তো মূলত এই ব্লাড থেকে সেলে যাওয়ার জন্য এবং সেল থেকে আবার ব্লাডে আসার জন্য যেই উপাদানগুলো কাজ করে থাকে, এই সেটা হচ্ছে যে লিম্বা লসিকা। ঠিক আছে, তাহলে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন এগুলো কিন্তু সিমিলারই লসিকাও করে থাকে। কিন্তু লসিকা কোথায় ডিউটি করে থাকে? লসিকা তোমার ব্লাড এবং সেলের মাঝে ডিউটি করে থাকে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে পারলে হয়ে গেল। এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আছে, এটা সিকিউতে ওরকম আসে না, জাস্ট এমসিকিউর মধ্যে পড়বা। আমাদের দেহে মাত্র 5 থেকে 6 লিটার ব্লাড থাকে, বাট এটা দেখো লেখা আছে 4 থেকে 8 লিটার লসিকা থাকে। এটা মনে রাখবা। লসিকা কাকে বলে, এই সংজ্ঞাটা পড়বা। টিস্যু গঠনকারী কোষের ফাঁকে তোমার হচ্ছে এই লসিকাটা অবস্থান করে। লসিকা কোথা থেকে তৈরি হয়? এটাকে আমরা আছে যে ইন্টারস্টিশিয়াল টর্ম বলতে পারি। লসিকা কোথা থেকে তৈরি হয় বা লসিকা তৈরির প্রক্রিয়াকে বলা হয় লিম্ফোজেনেস। সেটা দাগাও। আর এর 2 ধরনের উপাদান আছে, কোষীয় উপাদান আর কোষবিহীন উপাদান। লসিকা বিভিন্ন জায়গা থেকে তৈরি হতে পারে, হাড়ের লাল সিমাজা কিছু দ্বারা তৈরি হয়, আর বাকি তোমার হচ্ছে লিম্ফ নোড আছে এবং বিভিন্ন অর্গান আছে লসিকা তৈরির জন্য, সেইগুলো থেকে, যেমন টনসিল, অ্যাডিনয়েড, প্লিহা টিলিহা, এগুলো থেকেও লসিকা তৈরি হয়। ওগুলো আমরা দেখবো একটু পরে। এখন এই লসিকার যে কোষীয় উপাদান,
তোমার হচ্ছে যে এর মধ্যে লিম্ফোসাইট শ্বেতরক্তের একটা পার্ট আমরা একটু আগে পড়ছিলাম, ওইগুলো এখানেও থাকে। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সাহায্য করে। দেখো এখানে ছকের ভিতরে জিনিসগুলো দেওয়া আছে, মোটামুটি একটু পড়ে নিও। তোমার এমসিকিউ আসতে পারে যে কোষীয় উপাদান হিসেবে কি কি থাকে, আর বাকিগুলো প্রায় রক্তের সাথে মিল আছে, ওগুলো তুমি এমনিতেই মনে রাখতে পারবে না, ঠিক আছে। এখানে দেখো কাইল নামক একটা শব্দ আছে। আমরা যখন চর্বি জাতীয় খাবার খাই অতিরিক্ত, ঠিক আছে, তখন আমাদের এই লসিকার বর্ণ দুধের মতো সাদা হয়ে যায়, তখন ওই লসিকাকে বলা হয় কাইল বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ, বাকি কাজগুলো তোমরা রিডিং করলেই পারবা না। এরপর হচ্ছে লসিকার কাজ, একটু আগে বলছিলাম কিন্তু সংক্ষেপে মনে রাখার জন্য, রক্তের যা কাজ অলমোস্ট লসিকারও তাই কাজ, বাট লসিকা রক্তের মতো সব কাজটা করবে বিষয়টা এরকম না, কিছু কিছু জিনিস পার্থক্য আছে, বাকি সব সিমিলার। যেমন পরিবহন, অক্সিজেন, খাদ্য পুষ্টি, এগুলো প্রতিরোধ ব্যবস্থা, প্রতিরক্ষা সবকিছুতে মোটামুটি লসিকা কাজ করে থাকে, ঠিক আছে। এবার হচ্ছে লসিকা তন্ত্র। লসিকা তোমার যেখান থেকে উৎপন্ন হয়, লসিকা তোমার যার মাধ্যমে প্রবাহিত হয়, লসিকা নালী বলে থাকি আমরা সাধারণত এদেরকে, এই সবগুলোকে একসাথে বলা হচ্ছে লসিকা তন্ত্র, ঠিক আছে। তাহলে আমাদের লসিকা তন্ত্র কাকে বলে এটা একটু পড়ে রেখো সংজ্ঞা হিসাবে। তারপর আছে যে এটার দুইটা পার্ট, একটা লসিকা নালী, একটা লসিকা গ্রন্থি। লসিকা গ্রন্থি থেকে লসিকা উৎপন্ন হয়, আর লসিকা নালীর মাধ্যমে সেটা সারাতে ডিস্ট্রিবিউট হয়ে যায়, ঠিক আছে। লসিকা নালী তোমার হচ্ছে যে দুই প্রকার, অন্তর্মুখী আর বহির্মুখী। ডিটেলসে যাওয়ার দরকার নেই, অত বেশি ইম্পর্টেন্ট না, বাট এই যে লসিকা গ্রন্থিগুলো তোমাদের একটু পড়া লাগবে। লসিকা গ্রন্থি কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। লিম্ফ নোড, আমাদের হাড়ের জয়েন্ট গুলোতে তোমার বিভিন্ন রকমের লিম্ফ নোড পাওয়া যায়, যেগুলো থেকে তোমার লিম্ফ বা লসিকা তৈরি হয়। এরপরে টনসিল, প্লিহা, থাইমাস, লালস্থি মজ্জা, যেটা থেকে ব্লাডও তৈরি হয়, এগুলো থেকে লসিকা তৈরি হতে পারে। কি কি পড়তে হবে, এই অর্গানগুলোর মধ্যে কিছু এমসিকিউ আছে। যেমন দেখো মানব দেহে তোমার 400 থেকে 700টি লিম্ফ নোড পাওয়া যায়, খুবই খুবই ইম্পর্টেন্ট, এই এমসিকিউটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এবার টনসিল 3 ধরনের, অ্যাডেনয়েড, প্যালেটাইন এবং লিঙ্গুয়াল, 3 ধরনের টনসিল আছে, এটা একটু পড়ে রাখবা। আর এইখানে দেখো কিছু শব্দ আছে। আমাদের টনসিল কিন্তু সবারই আছে, তাই না? এখন এই টনসিল যদি কোনো কারণে ইনফেক্টেড হয় জীবাণু দ্বারা, এবং টনসিল যদি ফুলে যায়, তাহলে এটাকে বলা হয় টনসিলাইটিস, ব্যথা হয় এর ফলে প্রচন্ড, ঠান্ডা জনিত কারণেও হতে পারে। এবার যদি কারো টনসিলে অতিরিক্ত সমস্যা করে, ডাক্তাররা তাদের সার্জারি করে টনসিলটাকে কেটে বাদ দিতে, এটা বলে টনসিলেক্টমি। তো এই টনসিলাইটিস হচ্ছে টনসিলের প্রদাহ, আর টনসিলেক্টমি হলো টনসিল কেটে বাদ দিয়ে দেওয়া। এবার হচ্ছে প্লিহা। প্লিহার মাপটা একটু পড়ে নিও, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ যেটা দেওয়া আছে। এরপরে প্লিহার কিছু ইনফরমেশন এখান থেকে জানা লাগবে। এটি রক্তের রিজার্ভ বা ব্লাড ব্যাংক হিসেবে কাজ করে। আমাদের দেহে তোমার আছে যে যকৃৎ এবং প্লিহা, এই দুই জায়গাতে ব্লাড রিজার্ভ হয়। যকৃতে তোমার 1.5 লিটার অ্যামাউন্ট প্রায় ব্লাড রিজার্ভ হতে পারে, প্লিহাতে মাত্র 300 মিলি। আর লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয় তোমার আছে যে প্লিহাটাকে, কারণ লোহিত রক্তকণিকাগুলা সব এই প্লিহাতে এসে ভাঙে, ঠিক আছে। যকৃৎ এবং প্লিহাতে সাধারণত লোহিত রক্তকণিকা ভাঙে, এই জন্য প্লিহাটাকে বলা হয় তোমার লোহিত রক্তের কবরস্থান। এই দেখো তোমার এই পাকস্থলীর উপরে থাকে না এক্স্যাক্টলি, এটা একটু উপরে থাকে প্লিহা, যেটা এখানে তোমার মার্ক করে দিয়েছে ওইভাবে। এরপরে তার থাইমাস। থাইমাস আমাদের এই যে বুকের এই উপরে অঞ্চলটাতে অবস্থান করে থাইমাস। এখান থেকে দুইটা গুরুত্বপূর্ণ হরমোন, থাইমোসিন এবং থাইমোপোয়েটিন নামক হরমোন, এটা ক্ষরণ হয়। আমরা যে টি লিম্ফোসাইট করছিলাম এটাকে, এটা থাইমাস থেকে সিনথেসিস হয় এবং থাইমাস অ্যাক্টিভেট হয়। লালস্থি মজ্জা, এগুলো তো আমরা আগে থেকেই জানি, এগুলো পড়া লাগবে না। ব্লাড আর লসিকা একটা পার্থক্য আছে, এটা তোমাদের মোটামুটি ইম্পর্টেন্ট, এটা একটু পড়ে নিও, ঠিক আছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে ধমনী এবং শিরা। ধমনী এবং শিরা থেকে যে পার্থক্য পড়লে কিন্তু তুমি সব এমসিকিউ প্লাস সিকিউ সব লিখতে পারবা, ঠিক আছে। আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বলে দিই। সেটা হলো ধমনী যেটা নরমালি, এটা আমাদের হচ্ছে যে অক্সিজেনযুক্ত রক্তকে ট্রান্সফার করে। আর শিরা যেটা, এটা হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে কি করে, ট্রান্সফার করে। আর এই দুইটা মাঝখানে কানেক্ট তৈরি করে দেয় হচ্ছে যে কৈশিক জালিকা, ঠিক আছে। আর ধমনী যেটা, এটার প্রাচীর একটু পুরু, শিরা যেটা, এটার প্রাচীর একটু পাতলা, ফলে ধমনীর ভিতরে যে ফাঁকা জায়গা গহ্বর বা লুমেন, সেটা হলো কম, আর শিরার ভিতরে ফাঁকা জায়গা বেশি। শিরায় কবাটিকা থাকে, ধমনীতে কোনো কবাটিকা থাকে না। বাট এই যে ধমনী আর শিরার যে একটু আগে কাজ বললাম, ধমনী অক্সিজেনযুক্ত রক্তকে পরিবহন করে, আর শিরা আছে কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিবহন করে। বাট একটা জায়গায় পার্থক্য আছে, হৃৎপিণ্ডের সাথে কানেক্টেড পালমোনারি ধমনী এবং শিরা। পালমোনারি ধমনী বা ফুসফুসে ধমনী শিরা নর্মাল ধমনী শিরার বিপরীত কাজ করে, এটা একটু মাথায় রাখবা, বাকিটুকু তুমি আমি লিখতে পারবা, ঠিক আছে। এই পার্থক্যটা একটু পড়ে নিও, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকে যাব সেটা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড থেকে তোমাদের কিন্তু প্রতি বছরই কোশ্চেন থাকে। তার মধ্যে হৃৎপিণ্ডের আমি একটু আগে দেখাইছিলাম তোমাদের একদম প্রথম দিকেই স্লাইডে যে কোন কোন টপিক ইম্পর্টেন্ট, তার মধ্যে হৃৎপিণ্ড থেকেই প্রায় 5-6টা কোশ্চেন ছিল, ঠিক আছে। সুতরাং হৃৎপিণ্ড টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং হৃৎপিণ্ড থেকে তোমার কি কি জিনিস জানা লাগবে, হিউজ ইনফরমেশন, সবগুলা পড়ে দিতে গেলে অনেক লম্বা একটা বড় ভিডিও হয়ে যাবে, ঠিক আছে। আমি তোমাদের এখানে জাস্ট বলবো যে গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমরা দাগায় নাও, আমি জাস্ট কয়েকটা জিনিস তোমাদের এখান থেকে বুঝাই দিচ্ছি, ঠিক আছে। এই যে হৃৎপিণ্ড গড়ে কত মিলিয়ন বার তোমার থেকে স্পন্দিত হয়, এগুলো একটু দরকার। 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। তো হৃৎপিণ্ড কোথায় অবস্থান করে, এবং এইখান থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। হৃৎপিণ্ডের একটা আবরণ আছে, তাই না, কি জানো, প্যারাইটাল। হৃৎপিণ্ড সরি পেরিকার্ডিয়াম, হৃৎপিণ্ডের যে আবরণ, এটার নাম কি, পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম কয় স্তর বিশিষ্ট আবরণ, 2 স্তর। তাহলে বাইরের দিকে যে আবরণটা থাকবে সেটাকে আমরা বলবো তন্তুময় পেরিকার্ডিয়াম, আর ভিতরের দিকে যে আবরণটা থাকবে সেটাকে আমরা বলবো তোমার হচ্ছে যে সেরাস পেরিকার্ডিয়াম। এই সেরাস পেরিকার্ডিয়ামে আবার দুইটা লেয়ার থাকে, একটা হলো তোমার প্যারাইটাল আর হলো ভিসারাল। প্যারাইটাল একটু বাইরের দিকে থাকে, ভিসারালটা হলো হৃৎপিণ্ডের গায়ের সাথে থাকে।
এই দুইটা মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে, ওইখানে এক ধরনের ফ্লুইড থাকে, তার নাম হলো পেরিকার্ডিয়াল ফ্লুইড। এটা কি করে আমাদের যখন হৃৎপিণ্ড সিস্টল ডায়াস্টল হয় না, এটা তখন তোমার ঘর্ষণ হাত থেকে কি করে রক্ষা করে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, একটু দাগায় রাখো। এবার হচ্ছে প্রাচীর। হৃৎপিণ্ডর যে প্রাচীর আছে, এই প্রাচীরে তোমার তিনটা মাংসপেশির লেয়ার থাকে। তোমার হচ্ছে যে প্রথমে এপিকার্ডিয়াম মানে বাইরের লেয়ার, তারপর মায়ো মানে মাঝের লেয়ার, আর এরপর হচ্ছে এন্ডোকার্ডিয়াম মানে একদম ভিতরের লেয়ার। এই লেয়ারগুলো একটু মনে রাখবা। এই প্রাচীর আর হৃৎপিণ্ডের যে পেশির যে লেয়ার, এগুলো গোলাই ফেলানো যায়। প্রাচীর আলাদা, যেটা বাইরের দিকে থাকে, আর হৃৎপিণ্ডের পেশি যে লেয়ার, এটা হৃৎপিণ্ডের পেশি তোমার হচ্ছে গঠিত হয়, ওটা জাস্ট মনে রাখবা, ঠিক আছে? এখন হৃৎপেশি কি ঐচ্ছিক পেশি না অনৈচ্ছিক পেশি? ইচ্ছা মতো কি আমরা স্পন্দিত করতে পারি, না অটোমেটিক্যালি হৃৎপিণ্ড নিজের মতো স্পন্দিত হয়? সুতরাং এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, ঠিক আছে? আর হৃৎপেশি যে অনৈচ্ছিক পেশি, এর একটা স্পেসিফিক নাম আছে, সেটা হলো কার্ডিয়াক মাসল বা কার্ডিয়াক পেশি, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। এই কার্ডিয়াক পেশিতে তোমার ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায়। কি দেখা যায়? ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায়। এইটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রাখবা। এরপর হচ্ছে হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ পড়বো আমরা, বা প্রকোষ্ঠ সমূহ, সরি, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহ। হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ এটা আমরা সবাই জানি। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু তোমাদের সৃজনশীলী যখন হৃৎপিণ্ডের লম্বসাইডে চিত্র আঁকতে বলবো, তখন এটা আঁকতে হবে, ঠিক আছে? হৃৎপিণ্ড যেটা, এই হৃৎপিণ্ড তোমার মূলত 4টা প্রকোষ্ঠ আছে। তোমার হচ্ছে যে ডান অ্যাট্রিয়াম, তারপর হচ্ছে কি তোমার বাম অ্যাট্রিয়াম, তারপরে তোমার হচ্ছে ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল। মনে রাখবা সিটটা যেটা আসলে আমরা দেখতে পাচ্ছি এটা রাইট সাইড, তাই না? কিন্তু সিটটা অ্যাকচুয়ালি এটা লেফট সাইড। যেমন এটা আমার লেফট সাইড, তোমাদের ক্ষেত্রে ওটা হয়ে যাবে কি রাইট সাইড। ঠিক সিমিলার, সিটের যেটা তুমি অ্যাকচুয়ালি ডান পাশ দেখছো, সিটের ক্ষেত্রে তুমি সেটাকে বাম বলবা। তাহলে উপরে দুইটা হলো অ্যাট্রিয়াম আর নিচে দুইটাকে কি বলা হয়? ভেন্ট্রিকল। তাহলে প্রকোষ্ঠ কয়টা? 4টা, ঠিক আছে? আচ্ছা, একটু মাথায় রাখবা। একটু কালার ভেরিয়েশনটা একটু খেয়াল করো। এই যে এইদিকে একটু গ্রিন কালার আর এদিকে হালকা একটু ভায়োলেট টাইপের কালার করা আছে। গ্রিন যে কালারটা দেখতে পাচ্ছ, এটা হলো কার্বন ডাইঅক্সাইডটাকে মিন করছে, ভায়োলেট যে কালার ওটা অক্সিজেনটাকে মিন করছে। তো হৃৎপিণ্ডের দুই সাইড দুই ধরনের রক্তকে সাপ্লাই করে। দ্বিচক্রী সংবহন বলা হয় মানবদেহের হৃদযন্ত্রের জন্য। একটু মাথায় রাখবা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে হৃৎপিণ্ড, আমি তোমাদের কয়েকটা জিনিস বলে দিই জাস্ট। হৃৎপিণ্ডে যারা ব্লাড নিয়ে আসে, হৃৎপিণ্ডে যারা ব্লাড নিয়ে আসে তাদেরকে বলা হয়েছে যে শিরা। আর যারা হৃৎপিণ্ড থেকে ব্লাড নিয়ে বের হয়ে যায় তাদেরকে বলা হয় কি? ধমনী। একটু মনে রাখবা যে আমাদের এই যে ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সারা দেহ থেকে বাম অ্যাট্রিয়ামে আসে, ডান অ্যাট্রিয়ামে আসে। আর ফুসফুস থেকে তোমার পালমোনারি শিরা দিয়ে তোমার হচ্ছে যে অক্সিজেন যুক্ত রক্ত। দেখছো এখানে পালমোনারি শিরা, শিরার কাজ কি? সাধারণত কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। দেখো পালমোনারিটা কিন্তু অক্সিজেন যুক্ত রক্তকে পরিবহন করে নিয়ে আসে ফুসফুস থেকে। পালমোনারি থাকলে তাহলে নর্মাল শিরার সাথে সেটা ডিফারেন্ট কাজ করবে বা উল্টা কাজ করবে, একটু মাথায় রাখবা। পালমোনারি শিরা দিয়ে তোমার আছে যে বাম অ্যাট্রিয়ামে ব্লাডটা আসবে, তাহলে অ্যাট্রিয়াম দুইটা কি হয়ে যাবে? প্রসারিত হয়ে যাবে। তারপর অ্যাট্রিয়াম থেকে তোমার কপাটিকা ভেদ করে সেটা কথা আসবে ভেন্ট্রিকল আসবে। ভেন্ট্রিকল থেকে তোমার এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনী দিয়ে যাবে ফুসফুসে, আর এই অক্সিজেন যুক্ত রক্ত অ্যাওয়ারটা দিয়ে যাবে সারা দেহে। এই ফাংশনগুলো তোমাদের অলরেডি কিছুটা তোমার আইডিয়া আছে, পড়েছো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে পড়তে হবে, কারণ এগুলো বেসিক কনসেপ্ট। এগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি পরীক্ষা খাতায় যে করে কোশ্চেন আসবে না সেটা ঘুরে পেঁচে লিখতে পারবে না, ভুল করে আসবা, ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখবা। তাহলে এখন হচ্ছে যে হৃৎপিণ্ড যেটা, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ আমরা জানলাম 4টা প্রকোষ্ঠ, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, দুইটা অ্যাট্রিয়াম দুইটা ভেন্ট্রিকল, এটা আমরা অলরেডি জানি। এখন হচ্ছে যে হৃৎপিণ্ড তোমার আছে যে কি পড়া লাগবে? কপাটিকা সমূহ। এখান থেকে তোমার লাইন যেগুলো আমি দাগাই দিছি এগুলো একটু দাগাই নিও, ঠিক আছে? এবার আমাদের হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ পড়তে হয়। ভালভ বা কপাটিকা, 6 ধরনের কপাটিকা আছে হৃৎপিণ্ডে। এটা কিন্তু সৃজনশীল সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। কি পড়বা? জাস্ট তুমি নাম এবং অবস্থান, কাজ তুমি নিতেই পারবা, নাম এবং অবস্থান পড়তে হবে। সেটা হচ্ছে যে এইখানে একটু দেখো, এইখানে আমাদের একটা কপাটিকা আছে, একটু খেয়াল করে দেখো। এইখানে আমাদের একটা কপাটিকা আছে, এটা হলো বাম অ্যাট্রিয়াম আর বাম ভেন্ট্রিকল। বাম অ্যাট্রিয়াম আর তোমার আছে যে বাম ভেন্ট্রিকলের মাঝখানে একটা কপাটিকা আছে, এর নাম হলো বাইকাসপিড কপাটিকা। এর আরেকটা নাম আছে মাইট্রাল ভালভ। কি ভালভ? মাইট্রাল কপাটিকা বা ভালভ, বাইকাসপিড। আর ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকলের মাঝখানে একটা কপাটিকা আছে, এটা নাম হলো ট্রাইকাসপিড। এর নাম কি? ট্রাইকাসপিড। এটা একটু মাথায় রাখবা। ওটা হলো বাইকাসপিড 2 পাল্লা বিশিষ্ট, আর এটা হলো 3 পাল্লা বিশিষ্ট ট্রাইকাসপিড যেটা। তাহলে 2 ধরনের কপাটিকা চলে গেল। এরপরে এখানে দেখো তোমার আছে যে এই যে পালমোনারি ধমনীর গোড়ার দিকের একটা কপাটিকা আছে, আর এখানে অ্যাওয়ার্টার গোড়ার দিকের একটা কপাটিকা আছে। এই দুইটা অর্ধচন্দ্রাকৃতি বা সেমিলুনার কপাটিকা বলা হয়। এইটা যেহেতু পালমোনারি ধমনী গোড়ায় আছে তার নাম হলো পালমোনারি সেমিলুনার, আর এটা যেহেতু অ্যাওয়ার্টার গোড়ায় আছে তাই এর নাম হলো অ্যাওয়ার্টিক সেমিলুনার। তাহলে 4 ধরনের কপাটিকা চলে গেল। এরপরে দেখো নিচে যে নিম্ন মহাশিরা, ইনফিরিয়র ভেনা কেভা মানে নিম্ন মহাশিরা, এই নিম্ন মহাশিরায় তোমার এক ধরনের কপাটিকা থাকে। নিম্ন মহাশিরায় যে কপাটিকাটা থাকে সেটাকে বলা হয় ইউস্টেশিয়ান কপাটিকা। কি বলা হয়? ইউস্টেশিয়ান কপাটিকা। আর করোনারি নিজস্ব কিছু কপাটিকা আছে, করোনারি যে নিজস্ব ধমনী আছে তার গোড়ার দিকেরই, সেটাকে বলা থিবেসিয়ান বা করোনারি কপাটিকা। এটা এই চিত্রে দেখানো সমাধান, একটু ভিতরের দিকেরই থাকে, এটা একটু মাথায় রাখো। তাহলে টোটাল কয় ধরনের কপাটিকা? 6 ধরনের কপাটিকা। বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা, এটার নাম হলো দ্বিপত্তি কপাটিকা, মানে দুইটা পাল্লা থাকে, এই কারণে ওটার নামগুলো মনে রাখবা। বাম অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকলের, বাম অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকলের মাঝখানে বাইকাসপিড, বতে বাম বতে বাইকাসপিড, মনে রাখবা। আর ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকলের মাঝখানে ডাইকাসপিড বলানোর জন্য এটা কিন্তু ট্রাইকাসপিড আর ত্রিপত্তি কপাটিকা। এবার অ্যাওয়ার্টিক সেমিলুনার, পালমোনারি সেমিলুনার,
এটা অ্যাওয়ার্টার পালমোনারি, অ্যাওয়ার্টার গোড়ায় থাকে অ্যাওয়ার্টিক সেমিলুনার, আর পালমোনারি ধমনীর গোড়ায় থাকে পালমোনারি সেমিলুনার। তবে থিবেসেন কপাটিকা এটা করোনারি কপাটিকা বলা হয়, হৃৎপিণ্ডের নিজস্ব কপাটিকা, আর হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। ঠিক আছে, এইগুলো হয়ে গেলে দেখো হৃৎপিণ্ডের কিছু সংযোগী টিস্যু বা জাংশন টিস্যু আছে, এটা আমরা মায়োজেনিক নিয়ন্ত্রণের মধ্যে আরো ডিটেইলসে পড়বো। 4 ধরনের সংযোগী টিস্যু হয়, কিন্তু আর 5 ধরনের দিয়ে থাকলে অ্যাকচুয়ালি 7 ধরনের হবে। ঠিক আছে, প্রথমে আছে যে সাইনার্টিয়াল নোড বা এটাকে সংক্ষেপে এসএএন বা এসএ নোড বলা হয়, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড যেটাকে আমরা এভিএন বা এভিএন বলেই থাকি। এসএ নোড হলো প্রাকৃতিক পেসমেকার বলা হয়, আর এভিএনটাকে বলা হয় সংরক্ষিত পেসমেকার। মাথায় রাখবে, এটা এমসিকিউতে আসে প্রায়। এরপর আছে বান্ডেল অফ হিস, আর বান্ডেল অফ হিসের ডান বাম শাখা, এই দুটো কিন্তু আসলে একই জিনিস। এই দুটোকে আমরা একভাবে ধরলে তাহলে ওভারঅল 4 প্রকার হবে। আর পারকিনজি তন্তু, এই ধরনের সংযোগী টিস্যুর মাধ্যমে হৃৎপিণ্ড নিজে নিজেই স্পন্দিত হয়, সিগন্যাল নিজেই জেনারেট করে, নিজেই সার্কুলেট করে। এই ধরনের স্পন্দনটাকে বলে মায়োজেনিক নিয়ন্ত্রণ। হৃৎপিণ্ড নিজে নিজেই স্পন্দিত হইতে পারে, এটা পড়বে একটু পরে আমরা। এবার হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, আমি যে জিনিসটা তোমাদের বললাম যে এই যে হৃৎপিণ্ডের মাধ্যমে সারা দেহে কিভাবে রক্ত প্রবাহিত হয়, সেইটা এখানে সুন্দর করে ব্যাখ্যা করা যায়। একটা জিনিস বুঝলে কিন্তু তুমি পুরো চ্যাপ্টারটা সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো আমাদের সারা দেহ থেকে, যে দেহ, এই দেহ থেকে সুপিরিয়র ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে ডান এট্রিয়ামে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে। ডান এট্রিয়াম থেকে সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, ব্লু কালার কার্বন ডাইঅক্সাইড মিন কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে যায়, ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনে কনভার্ট হয়। ঠিক আছে, আমরা যে শ্বসনের মাধ্যমে যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় করি, এটা কথা বোঝানো আছে। ফুসফুস থেকে এই দেখো কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে, কিন্তু এখান থেকে অক্সিজেনে কনভার্ট হয়ে সেটা আমাদের হৃৎপিণ্ডের বাম এট্রিয়ামে ফেরত আসছে, বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকল, সেখান থেকে আবার সারা দেহ। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের হৃৎপিণ্ড হলো সারা দেহ আর ফুসফুসের মধ্যে সংযোগ রক্ষা করছে। সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে আসার পরে ফুসফুসে যাবে, ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ডে এসে তারপরে সারা দেহে যাবে। এইভাবে পুরো দেহে আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা হৃৎপিণ্ডের মাধ্যমে ট্রান্সফার হয়ে থাকে। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে, একদমই সহজ। এরপর হচ্ছে যে দ্বিবর্তনী সংবহন বলার কারণ বলছি আমি অলরেডি, দুই প্রান্ত দেখো আমাদের হৃৎপিণ্ডের দুই পাশ দুই ধরনের রক্তকে সাপ্লাই করে, এই জন্য দ্বিবর্তনী বলে একটা ক্ষতি আসে। এটা পার্থক্য দেওয়া আছে, এটা একটু পড়ো এখান থেকে, একদমই সহজ। হৃৎপিণ্ড কখনো অবসন্ন বা তোমার সে ক্লান্ত হয়ে যায় না কেন, আর তোমার সে থেমে থাকে না কেন, এর কারণ আমরা জানি কার্ডিয়াক মাসেল স্পেশাল টাইপের মাসেল। এটা তোমার হচ্ছে যে অল টাইম কাজ করতেই থাকে, এটা ক্লান্ত হয় না, অবসন্ন হয় না। এটা ক্লান্ত হয়ে যাওয়া, অবসন্ন হয়ে যাওয়া মানে মানুষ ডেড। ঠিক আছে, সুতরাং এটা আমরা এখান থেকে পড়ে নিব। এরপর আছে যে যা যা আমরা পড়লাম সব কিছু একটা সামারি, এটা জাস্ট তুমি বাসায় রিডিং পড়ে ফেলবা, ওইগুলো জানলে এগুলো তুমি অটোমেটিক জেনে থাকবা। আর মানুষ আর রুমেসের হৃৎপিণ্ডের পার্থক্য, এটা সৃজনশীল গতে মাঝে মধ্যে যখন কম্বাইন কোশ্চেন হয়, তখন এই ধরনের দুইটা কোশ্চেন একসাথে অ্যাড করে দিয়ে দিই। এরপর আমরা যেটা বলবো সেটা হলো কার্ডিয়াক চক্র, কার্ডিয়াক সাইকেল। মানে যে হৃৎপিণ্ডের অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলে সিস্টল ডায়াস্টলের মাধ্যমে, সিস্টল মানে সংকোচন, ডায়াস্টল মানে প্রসার, এর মাধ্যমে সারা দেহ থেকে ব্লাড হৃৎপিণ্ডে আসে, তখন হৃৎপিণ্ডে ডায়াস্টল হয়। আর হৃৎপিণ্ড যখন সিস্টল দেয় বা করে, তখন তো কিন্তু সারা দেহে আবার ব্লাডটা সাপ্লাই হয়ে যায়, বা ফুসফুস পর্যন্ত ব্লাডটা সাপ্লাই হয়ে যায়। এই যে সিস্টল ডায়াস্টল, এটা পরপর পর্যায়ক্রমে হওয়াটাকে বলা হয় কার্ডিয়াক চক্র বা কার্ডিয়াক সাইকেল। ঠিক আছে, এখন ওই জিনিসগুলো এখানে লেখা আছে, আমরা এটাকে হার্টবিট বলে থাকি, বা সিস্টল বা ডায়াস্টলকে একসাথে আমরা কি বলি, হার্টবিট। মনে রাখবা আমাদের প্রতি মিনিটে এভারেজ তোমার 75 বার হার্টবিট হয়ে থাকে, তাহলে আমরা যদি ভাগ করি 60 দিয়ে, তাহলে পাওয়া যাবে হচ্ছে 60 ভাগ 75 করলে 0.8 সেকেন্ড। তার মানে একবার হৃদস্পন্দন হইতে 0.8 সেকেন্ড সময় লাগে, মানে একটা তোমার হচ্ছে যে সিস্টল এবং ডায়াস্টল হইতে ওভারঅল 0.8 সেকেন্ড সময় লাগে। এই জিনিসটা তুমি মাথায় রাখবা। এখন এই কার্ডিয়াক চক্র যদি পরীক্ষা কখনো সৃজনশীলে আসে, তাহলে তোমার 4টা পয়েন্টে ব্যাখ্যা করতে হবে, এবং 4টা হৃৎপিণ্ডের চিত্র আঁকতে হবে, এবং সেটা চক্র আকারে রাখতে হবে। কার্ডিয়াক চক্র বলবো এটাকে আমরা। এই দেখো এখানে চিত্র আঁকা আছে, এই চিত্রটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই চিত্রটা প্র্যাকটিস করতে তোমাদের অনেক জটিল মনে হতে পারে, বাট তোমরা যদি চাও আমি তোমাদের শর্টকাটে চিত্রটা আঁকা শিখাই দিতে পারি, বাট আজকে ক্লাসে আমরা এটা দেখবো না, কারণ অনেক লেন্থি একটা ভিডিও হয়ে যাবে। অন্য একটা ক্লাসে আমি তোমাদের এটা দেখা দিব ইনশাল্লাহ। এই যে কার্ডিয়াক সাইকেল, এটার মূল প্রসেসটাই কিন্তু এই চিত্র। তুমি কিন্তু এমনিতে বর্ণনা করতে পারবা সিস্টল ডায়াস্টলে কি ঘটে না ঘটে, ওটা তুমি এমনিতেই লিখতে পারো যদি এইটা বুঝে থাকো। ঠিক আছে, কপাটিকা গুলো কি করে জানো, এই প্রকোষ্ঠগুলা থেকে আর একটা প্রকোষ্ঠ রক্ত যাতায়াতে কি করে, দরজা হিসেবে কাজ করে। কপাটিকা বন্ধ মানে এক প্রকোষ্ঠ থেকে আর প্রকোষ্ঠে রক্ত যাইতে পারবে না, খোলা মানে তখন কিন্তু রক্ত যাবে। এখন কথা হচ্ছে যে আমাদের প্রথমে অ্যাট্রিয়ামে রক্ত আসে, অ্যাট্রিয়াম গুলো ফুলে যায়, ডায়াস্টল হয়, এটাকে বলা হয় ডায়াস্টল। এখন অ্যাট্রিয়াম দুইটা, এটা হলো ডান, একটা হলো বাম। তাহলে আমাদের যেটা ডান অ্যাট্রিয়াম, সেখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে সারা দেহ থেকে ঊর্ধ্ব নিম্ন মশিরা দিয়ে, আর বাম অ্যাট্রিয়াম ফুসফুস থেকে তোমার থেকে অক্সিজেন যুক্ত রক্ত আসে, তখন কিন্তু বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা কি থাকে, বন্ধ, অ্যাট্রিয়ামটা ফুলে যায়, এটাকে বলা অ্যাট্রিয়ামের ডায়াস্টল। মনে রাখবে একবার সিস্টল এবং একবার ডায়াস্টল সম্পূর্ণ হতে টোটাল সময় লাগে 0.8 সেকেন্ড। তাহলে অ্যাট্রিয়ামের যে ডায়াস্টল, এই একাই 0.7 সেকেন্ড সময় নেই। তারপরে ডায়াস্টলটা ধীরে ধীরে ঘটে, হ্যাঁ, আর সিস্টলটা দুপ করে হয়ে যায়, তার মানে খুব দ্রুত ঘটে। দেখো অ্যাট্রিয়ামের ডায়াস্টলে 0.7 সেকেন্ড, সিস্টলে মাত্র 0.1 সেকেন্ড, দুটো মিলাই কিন্তু 0.8ই আছে। সিস্টল ডায়াস্টল একবারে একটা হার্টবিট। এখন কথা হচ্ছে যে তাহলে কপাটিকা বন্ধ ছিল, রক্ত এসে অ্যাট্রিয়াম ফুলে গেল, এটা হয়ে গেল অ্যাট্রিয়ামের ডায়াস্টল। এবার অ্যাট্রিয়ামের সিস্টল হইতে হবে, তখন কিন্তু এই কপাটিকা খুলে দিতে হবে। দেখো তোমার হচ্ছে যে বাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা দুইটাই খুলে গেছে। খুলে গেলে অ্যাট্রিয়াম থেকে রক্ত কোথায় আসবে, ভেন্ট্রিকলে আসবে। এখন তোমার মনে হয় তাহলে ভেন্ট্রিকল টু ডায়াস্টল হয়ে গেল, এটাকে অ্যাট্রিয়ামের ভেন্ট্রিকল ডায়াস্টল বলে না, শুধু অ্যাট্রিয়ামের সিস্টল কেন বলছি, অ্যাকচুয়ালি ভেন্ট্রিকল ডায়াস্টল আগেই হয়ে থাকে, রক্তটা থাকে না জাস্ট ওখানে, অ্যাট্রিয়ামটার এখন সিস্টল করছে, এই জন্য এই পয়েন্টটাকে আমরা বলবো অ্যাট্রিয়ামের সিস্টল। এরপরে এখান থেকে ব্লাড তোমার হচ্ছে যে
ভেন্ট্রিকল আসার পরে ভেন্ট্রিকলে রক্ত ভরে গেছে, এবার ভেন্ট্রিকল থেকে আবার সিস্টল হয়ে তারপরে তোমার রক্তটা সাপ্লাই হবে। দুই জায়গায় রক্ত সাপ্লাই, আমাদের যেটা ডান এট্রিয়াম সেখান থেকে তোমার হচ্ছে যে তোমার ফুসফুসে ব্লাডটা সাপ্লাই হয়, যদিও এটা কার্বন ডাইঅক্সাইড। আর যেটা সরি ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে ব্লাডটা সাপ্লাই হয়, আর যেটা বাম ভেন্ট্রিকল সেখান থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে সাপ্লাই হয়। এটা মনে রাখবা। তাহলে ভেন্ট্রিকলে সিস্টল যখন ঘটে তখন ব্লাডটা সাপ্লাই হয় হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যায় এবং সারা দেহে যায়। কার্বন ডাইঅক্সাইড রক্ত যায় ফুসফুসে এবং অক্সিজেনযুক্ত রক্ত যায় সারা দেয়। সিস্টলে তোমার এখানে সময় লাগে কম, এইখানটাও 0.3 সেকেন্ড সময় লাগে। আর ভেন্ট্রিকলে যেটা ডায়াস্টল, মানে ভেন্ট্রিকল নিজে নিজে আবার প্রসারিত হয়ে যায়, কপাটিকা তখন বন্ধ হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে যে ভেন্ট্রিকলের ডায়াস্টল, এখানে 0.5 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, তাহলে পয়েন্টগুলো একটু মনে রাখবা। প্রথমে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, দেন অ্যাট্রিয়ামের সিস্টল। ভেন্ট্রিকলের সিস্টল আগে, তারপরে যে ডায়াস্টল। মনে রাখবা দুইটা মিলায়ে তোমার হচ্ছে 0.8 সেকেন্ড, এই দুইটা মিলে আবার 0.8 সেকেন্ড, পুরোটাকে আমরা বলবো কার্ডিয়াক সাইকেল। ঠিক আছে, বা কার্ডিয়াক চক্র, হৃদস্পন্দন। ওকে, এবার হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্ট এবার তুমি বর্ণনা করতে পারবে যদি এটা বুঝে থাকো। জাস্ট মনে রাখবা যে কোন ধাপে কপাটিকা কোনটা বন্ধ থাকে, কোথা থেকে কোথায় রক্ত আসছে এবং কোথা থেকে কোথায় রক্ত যাচ্ছে, বাস আর কিচ্ছু মনে রাখা তখন ওইটাই লিখে দিলি আর টাইমটা লিখে দিবা, জাস্ট টালি হয়ে যাচ্ছে তোমার কার্ডিয়াক চক্রের বর্ণনা। ঠিক আছে, এখানে ওই টাইমটাকে শর্টকাটে লেখা আছে। আরেকটা কোশ্চেন তোমার এখান থেকে প্রায় অ্যাডমিশনে বা সৃজনশীল এসে থাকে, এমসিকিউতে এসে থাকে, সেটা হচ্ছে যে এই যে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ একটা শব্দ হয় না, এটাকে অ্যাকচুয়ালি সায়েন্টিস্টরা লাভ ডাব এই দুইটা নাম দিয়েছে, লাভ ডাব। তো মনে রাখবে ভেন্ট্রিকলের সাথে কানেক্টেড, লাভটা শব্দ কার সাথে কানেক্টেড, ভেন্ট্রিকল। ভেন্ট্রিকলে যখন তোমার আছে যে সিস্টল হয় তখন যে শব্দটা হয় এটা বলে লাভ, আর ভেন্ট্রিকল ডাস্টের সময় ডাব। কপাটিকা মূলত খোলে আর বন্ধ হয় তখনই শব্দটা তৈরি হয় লাভ ডাব, লাভ ডাব। ঠিক আছে, মনে রাখবা ভেন্ট্রিকলের সাথে কানেক্টেড। এবার হচ্ছে যে হৃৎপিণ্ডর নিয়ন্ত্রণ, মানে হৃৎপিণ্ডটা এক্স্যাক্টলি যে স্পন্দিত হচ্ছে আমাদের জন্মের আগ থেকে শুরু হয়েছে এবং মৃত্যু পর্যন্ত চলতে থাকবে, এই স্পন্দনটা কিভাবে কন্ট্রোল হয়। মনে রাখবা হৃৎপিণ্ড দেহের অন্যান্য অর্গান সব ব্রেন কন্ট্রোল করলেও হৃৎপিণ্ড নিজে নিজেকে স্পন্দিত করতে সাহায্য করে। অর্থাৎ হৃৎপিণ্ডের ভিতরে তোমার ইলেকট্রিক সিগন্যাল তৈরি হয়, ওই ইলেকট্রিক সিগন্যাল হৃৎপিণ্ডে ছড়িয়ে পড়ে, তারপরে হৃৎপিণ্ড নিজেতে স্পন্দিত হয়। একটু আগে আমরা 4 ধরনের জাংশনাল টিস্যু বা সংযোগী তল দেখে টিস্যু দেখে আসলাম না, যে সাইনোয়ার্টিয়াল নোড, এভি নোড, বান্ডেল অফ পার্কিনজি তন্তু, এইগুলোর মাধ্যমে আলটিমেটলি তোমার হৃদস্পন্দনটা কন্ট্রোল হয়, মায়োজেনিক নিয়ন্ত্রণ বলে থাকে এটা। তাহলে বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ড নিজে নিজে স্পন্দিত হতে পারে, এটাকে আমরা বলি মায়োজেনিক নিয়ন্ত্রণ। খুবই সিম্পল, সংজ্ঞাটা পড়বো মায়োজেনিক নিয়ন্ত্রণ কাকে বলে। এখন এই যে সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যুর মাধ্যমে মায়োজেনিক নিয়ন্ত্রণটা হয়, এটা পড়বা। কয় ধরনের সংযোগী টিস্যু আছে? 4 ধরনের। এসএ নোড, এসএ নোডের কাজ কি? এটা সিগন্যাল তৈরি করে, এটা কিন্তু প্রাকৃতিক পেসমেকার বলে, মনে রাখবে। এরপরে এভি নোড, এভি নোড এসএ নোড থেকে সিগন্যালটা এভি নোডে যায়, এভি নোডটাকে সংরক্ষিত পেসমেকার বলা হয়। এভি নোড থেকে সিগন্যাল যায় পার্কিনজি তন্তু, সরি বান্ডেল অফ হিস, দেন সেখান থেকে পার্কিনজি তন্তু সারা তোমার হৃৎপিণ্ডে ছড়িয়ে পড়ে সিগন্যালটা, এবং তারপরে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ হয়, সিগন্যাল যাবে সংকোচন প্রসারণ হবে। ঠিক আছে, এখন তাহলে 4টা সংযোগী টিস্যুর মাধ্যমে এটা বর্ণনা করতে হবে। তাই প্রথমে সাইনোয়ার্টিয়াম নোড বা এসি নোড বলা হয়। এখান থেকে তো এই যে সাইনোয়ার্টিয়াম নোডের পজিশনটা দেখো, সাইনাস আর অ্যাট্রিয়ামে থাকে সাধারণত, সাইনাসের গোড়া অ্যাট্রিয়ামের পজিশনে থাকে, এর নাম হলো সাইনোয়ার্টিয়াম নোড। এইটাকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার। তুমি অবশ্যই লিখে রাখো এটাকে কি বলা হয়, প্রাকৃতিক পেসমেকার। এটা সিগন্যাল তৈরি করে, সেখান থেকে সিগন্যালটা যায় কি অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, মানে সাইনাস আর ভেন্ট্রিকলে সরি অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝে যে নোডটা থাকে সংযোগী টিস্যু, এটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। সেখান থেকে বান্ডেল অফ হিস সরি তারপরে সেখান থেকে পার্কিনজি তন্তু সিগন্যালগুলো ট্রান্সফার হয়। এই 4টা তোমার সংযোগী তল এখান থেকে, মানে নোড তোমার এখান থেকে মনে রাখতে হবে, জাংশনাল টিস্যু, এবং সিগন্যাল কার থেকে কোথায় যায় এটা মনে রাখবা। তাহলে প্রথমে এসএ নোড, দেন সেখান থেকে এভি নোড, তারপরে বান্ডেল অফ হিস, এন্ড দেন পার্কিনজি তন্তু। এগুলো মনে রাখতে পারলে এখান থেকে তোমার জন্য লেখা সহজ হয়ে যাবে। ঠিক আছে, ওই জিনিসটা এখানে বলছে, এসএ নোড থেকে যেই সিগন্যালটা তৈরি হয় এটাকে অ্যাকশন পটেনশিয়াল বলা হয়। তারপরে সেইটা তোমার হচ্ছে যে ছড়িয়ে পড়ে, এসএ নোডটাকে যে প্রাকৃতিক পেসমেকার বলা। এরপর অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, যেটা এসএ নোড থেকে সিগন্যাল নিয়ে তোমার আছে রিসিভ করে এবং সেইখান থেকে আবার পরবর্তীতে তোমার বান্ডেল অফ হিজে ট্রান্সফার করে দেয়, তারপরে বান্ডেল অফ হিজ এন্ড দেন পার্কিনজি তন্তু। এই ফ্লোটা একটু মনে রাখবা, একদমই সহজ। এসি নোড থেকে এভি নোড, তারপরে বান্ডেল অফ হিজ, তারপরে পার্কিনজি তন্তু। এই সিগন্যালটা তোমার হৃৎপিণ্ডে ছড়ায় যাওয়ার পরে তারপর আলটিমেটলি হৃৎপিণ্ডে স্পন্দন হয়, এটা হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। যেহেতু হৃৎপিণ্ড নিজে নিজেই স্পন্দনটাকে কন্ট্রোল করছে, এই জন্য এটাকে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারোরিসেপ্টরের ভূমিকা, এটা সৃজনশীলের জন্য অত ইম্পর্টেন্ট না, জাস্ট আমি মূল কথাটা তোমাদের একটু বলে দিই। ব্যারোরিসেপ্টর জাস্ট একটা স্নায়ুর প্রান্ত, যেটা আমাদের হৃৎপিণ্ড থেকে যে অ্যাওয়ার্ডটা বের হয়, অ্যাওয়ার্ডটি কাছের গোড়ায় থাকে, যেগুলো হাই ব্লাড প্রেশারটাকে এবং লো ব্লাড প্রেশারটাকে সেন্স করে ব্রেনে সিগন্যাল পাঠায়। ব্রেন তারপরে তোমার হচ্ছে যে আমাদের ব্লাডের পানি পরিমাণ বাড়িয়ে দেওয়া বা কমায় দেওয়া, বা তোমার এই ধমনী শিরা এগুলোর সংকোচন প্রসারণ ঘটার মাধ্যমে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করা, অর্থাৎ বেড়ে গেলে কমাতে সাহায্য করে, কমে গেলে বাড়াতে সাহায্য করে। তাহলে ব্যারোরিসেপ্টর একটা স্নায়ুর প্রান্ত, এক্স্যাক্টলি সেন্সরের মতো কাজ করে, যেটা হাই ব্লাড প্রেশার হয়েছে নাকি লো ব্লাড প্রেশার হয়েছে এটাকে সেন্স করে ব্রেনে সিগন্যাল পাঠাতে পারে। ঠিক আছে, এর মাধ্যমে তোমার হচ্ছে যে আমাদের ব্লাড প্রেশারটা কন্ট্রোল হয় সাধারণত। আর যদি কারো ব্লাড প্রেশার কন্ট্রোল ব্যারোরিসেপ্টরের প্রবলেম থাকে, ব্লাড প্রেশার কন্ট্রোল হবে না, তারা পেশেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আর এই পুরো প্রসেসটাকে বলা হয় ব্যারো রিফ্লেক্স।
এখন তোমার এই যে এখান থেকে তোমার কিছু বলা লাগবে না, মনে রাখবা আমাদের দুই ধরনের ব্যারোরিসেপ্টর আছে, একটা হলো উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টর আর হলো নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টর। দুই ধরনের ব্যারোরিসেপ্টর আমাদের দেহে সাধারণত থাকে, এটা একটু মাথায় রাখলে হচ্ছে, এটা আর কিছু পড়া লাগবে না তোমার তেমন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ টপিক না। এবার আছে মানবদেহে সংবহন পদ্ধতি। সংবহন পদ্ধতি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সংবহন মানে ব্লাডটা সার্কুলেট হওয়া। তাহলে আমাদের হৃৎপিণ্ডের মাধ্যমে মানবদেহে চার ভাবে ব্লাড সার্কুলেট হয়। কয় ভাবে? চার ভাবে। সিস্টেমিক, পালমোনারি, তারপরে তোমার আছে পোর্টাল আর হচ্ছে করোনারি। ঠিক আছে, সিস্টেমিক, পালমোনারি, পোর্টাল, করোনারি। সিস্টেমিক, পালমোনারি, পোর্টাল, করোনারি, এই চারটা তোমার জাস্ট মনে রাখতে হবে। সিস্টেমিকের মধ্যে কোথা থেকে কোথায় ব্লাড যায়, পালমোনারিতে কোথা থেকে কোথায় ব্লাড যায়, পোর্টালে কোথা থেকে কোথায় ব্লাড যায় এবং করোনারিতে কোথা থেকে কোথায় ব্লাড যায়। এইগুলো তোমার সবগুলো একসাথেও কোশ্চেনে আসে, আবার অনেক সময় শুধুমাত্র একটা সিস্টেমিক বা পালমোনারি ব্যাখ্যা করো এরকমও কোশ্চেনে চলে আসে সৃজনশীল। সুতরাং মনে রাখবার এটা হলো ওভারঅল তোমার এসে কি মানবদেহের রক্ত সংবহনের একটা সরল চিত্র। আমাদের বুঝে গেছে? এইটাও তোমার সৃজনশীল মাঝে মধ্যে দেয়, বাট খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, এই চিত্রটা একটু মনে রাখতে পারলে হবে। আমি তোমাদের একটু বোঝাই দিই। দেখো সিস্টেমিক যেটা আছে না, সিস্টেম হলো মেইন সংবহন। এই যে আমাদের হৃৎপিণ্ড থেকে এই যে তোমার হচ্ছে যে বাম ভেন্টিকল থেকে অক্সিজেনযুক্ত রক্তটা অ্যাওয়ারটা দিয়ে সারা দেহে, দেখো মাথা, বাহু বা নিম্নাঞ্চল যেগুলো আছে এগুলো থেকে যাচ্ছে, যেগুলো তোমার এই যে ভায়োলেট টাইপের যে কালার করা আছে এগুলো অক্সিজেন বোঝানো হচ্ছে। তাই একটু খেয়াল করো, বাম ভেন্টিকল থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে যাচ্ছে, সারা দেহে যাচ্ছে। এই সারা দেহের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যাওয়ার পরে সেই অঙ্গ প্রত্যঙ্গের শ্বসন বিক্রিয়ার মাধ্যমে এই অক্সিজেনটা কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যাচ্ছে। দেখো এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আমাদের আবার সারা দেহ থেকে তোমার হচ্ছে যে ডান যে অ্যাট্রিয়াম সেখান থেকে ডান ভেন্ট্রিকলে আসছে। তাহলে বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেন যাত্রা শুরু করে সারা দেহ হয়ে কার্বন ডাইঅক্সাইড হয়ে আবার তোমার ডান ভেন্ট্রিকলে ফেরত আসা, এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে যে সিস্টেমিক সংবহন। দেখো এখানে তোমার সুন্দর করে ফ্লো আকারে দিয়ে দেওয়া আছে। টোটাল হচ্ছে যে বাম ভেন্ট্রিকল থেকে তোমার যাত্রা শুরু করছে, সেখান থেকে তোমার অ্যাওয়ার্টা থেকে তোমার বিভিন্ন ধরনের টিস্যু অঙ্গ, তারপরে মহাশিরা, তারপর ডান অ্যাট্রিয়াম, তারপর ডান ভেন্ট্রিকল। তাহলে বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেনযুক্ত রক্ত যাত্রা শুরু করে সারা দেহ ঘুরে আবার সেটা ডান ভেন্ট্রিকলে ফেরত আসা, এটাকে বলা হচ্ছে সিস্টেমিক সংবহন। খুবই সিম্পল, জাস্ট এই ফ্লোটা তোমাদের একটু মনে রাখতে হবে। এরপরে পালমোনারি শব্দটার অর্থ হলো ফুসফুসীয়, তার মানে ফুসফুসের সাথে কানেক্টেড। তাহলে তোমার এই যে তোমার ডান যে ভেন্ট্রিকল, এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রয়েছে, যে ব্লু কালার মার্কিং করা, ওইটি আবার দেখো ফুসফুসে যাচ্ছে আমাদের। ফুসফুসীয় যে ধমনী আছে এটার মাধ্যমে কোথায় যাচ্ছে? ফুসফুসে আছে। ফুসফুসে যাওয়ার পর দেখো আস্তে আস্তে কালার চেঞ্জ। তার মানে কি? কালার চেঞ্জ মানে সেই কার্বন ডাইঅক্সাইডটা অক্সিজেনে কনভার্ট হয়ে গেছে। ফুসফুস কি করে? কার্বন ডাইঅক্সাইডকে ত্যাগ করে দেয় আর অক্সিজেনটাকে গ্রহণ করে, এই জন্য অক্সিজেনে কনভার্ট হয়ে গেছে। ওই অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ডে কোথায় আসবে? তোমার হচ্ছে বাম অ্যাট্রিয়ামে আসবে। বাম অ্যাট্রিয়াম থেকে কোথায় আসবে? বাম ভেন্ট্রিকলে আসবে। তাহলে এই যে ডান ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা যাত্রা করে ফুসফুস হয়ে আবার সেটা আবার বাম অ্যাট্রিয়াম দিয়ে বাম ভেন্ট্রিকলে ফেরত আসলো, এইটাকে বলা হচ্ছে যে, যেহেতু ফুসফুসের সাথে কানেক্টেড এই জন্য এটাকে বলা হচ্ছে পালমোনারি সংবহন বা ফুসফুসের সংবহন। ওই ফ্লোটা এখানে দেওয়া আছে, খুবই সিম্পল। এই দুটো পার্থক্য আছে, জাস্ট ক্ষয়ের মতো করে পড়ো, পার্থক্যটা তো বেশি সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে পোর্টাল সংবহন। এবার কি আছে? পোর্টাল সংবহন। পোর্টাল মানে পার্শ্বীয়, তার মানে ডিরেক্টলি হৃৎপিণ্ড থেকে কোনো একটা অঙ্গ বা কোনো একটা অঙ্গ থেকে ডিরেক্টলি হৃৎপিণ্ডে আসে এরকম না হয়ে একটা অঙ্গ থেকে ব্লাড আরেকটা অঙ্গে যাওয়া, পার্শ্বীয়, হৃৎপিণ্ডের সাথে ডিরেক্টলি কানেক্টেড কিন্তু না, এটাকে বলা হচ্ছে আমরা পোর্টাল সংবহন। পোর্টাল আবার দুই ধরনের, হেপাটিক পোর্টাল আর হলো রেনাল পোর্টাল। আর রেনাল বলতে কিডনির সাথে রিলেটেড, হেপাটিক বলতে যকৃতের সাথে রিলেটেড। তাহলে মানব দেহে মনে একবার রেনাল পোর্টালটা অনুপস্থিত, আর তোমার হচ্ছে রেনাল পোর্টালটা মানবদেহে অনুপস্থিত হলে মানব দেহে কোনটা আসে? হেপাটিক পোর্টাল যেটা আছে এটা আছে। দেখো আমরা এখানে হেপাটিক পোর্টাল সম্পর্কে একটু পড়বো, যে হেপাটিক রেনাল দুই ধরনের পোর্টাল হয়। হেপাটিক পোর্টাল কি, রেনাল পোর্টাল কি, এখানে লেখা আছে। আর মানব দেহে কোনটা অবস্থিত? রেনাল পোর্টালটা নাই, মানব দেহে হেপাটিক পোর্টালটা আছে। আমি তোমাদের এখান থেকে একটু দেখাই দিই। এই জায়গাটা আমাকে একটু খেয়াল করো। এই যে সারা দেহ থেকে মানে হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত দেখো অন্ত্রে যাচ্ছে, আমাদের ক্ষুদ্রান্ত বৃহদান্ত আছে এইখানে যাচ্ছে। অন্ত্র থেকে কিন্তু দেখো ওই রক্তটা ডিরেক্টলি হৃৎপিণ্ডে না যেয়ে যকৃতে প্রবেশ করছে। দেখেছো খেয়াল করে? অন্ত্র থেকে রক্ত কোথায় যাচ্ছে? যকৃতে। এই যে পোর্টালটা না অন্ত্র থেকে যকৃতে যাচ্ছে, এইটা হলো হেপাটিক পোর্টাল। যকৃতের সাথে কানেক্টেড এই পোর্টালটা, কারণ এটা ডিরেক্টলি হৃৎপিণ্ডে যাচ্ছে না, তার মানে এটা পোর্টাল, পার্শ্বীয় সংবহন, মানে একটা অঙ্গ থেকে আরেকটা অঙ্গে যাচ্ছে। এইটাকে আমরা বলবো হচ্ছে যে কি, হেপাটিক পোর্টাল। এটা মানবদেহে আছে এই পোর্টালটা। দেখো আর পোর্টাল কিন্তু অন্য কোথাও নাই, রেনাল পোর্টাল মানবদেহে অনুপস্থিত। জাস্ট এমসিকিউর মতো এই জিনিসটা পড়লে তুমি কিন্তু পেয়ে যাবা। আর একটা হচ্ছে করোনারি সংবহন। হৃৎপিণ্ডের গায়ে কিন্তু নিজস্ব ধমনী এবং শিরা আছে, ওইগুলাতে কিন্তু ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য আলাদা তোমার হচ্ছে যে পথ দরকার, সেগুলোকে করোনারি ধমনী এবং করোনারি শিরা বলা হয়। ওইগুলা মিলাই তৈরি হয় তোমার হচ্ছে করোনারি সংবহন। মানে হৃৎপিণ্ডের পেশিতে ওই পেশির মতো খাদ্য, পুষ্টি, অক্সিজেন প্রয়োজনীয় উপাদান দরকার, ওইগুলো সাপ্লাই হয় করোনারি সংবহনের মধ্যে। তাহলে সিস্টেমিক ধমনীর গোড়ার দিকে তোমার করোনারি ধমনী থাকে, সেইখান থেকে হৃৎপ্রাচীর, তারপরে করোনারি শিরা হয়ে সেটা আবার ওই কার্বন ডাইঅক্সাইড হয়ে অ্যাট্রিয়ামে ফেরত আসে, এটাকে আমরা বলি করোনারি সংবহন। এই সিস্টেমিক আর করোনারি পার্থক্য আছে, এটা ক্ষয়ের মতো করে পড়ে রেখো, ঠিক আছে? আমাদের হৃৎপিণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু শেষ। এরপর আমরা পড়বো যে হৃৎপিণ্ডের
বিভিন্ন অসুস্থ অবস্থা বা হৃৎপিণ্ডের কিছু জটিল অবস্থা, ওইগুলো কি করণীয় কি সেটা। বুকে ব্যথা, হৃৎপিণ্ড আমরা জানি বুকে অবস্থান করে। এখন এই হৃৎপিণ্ডে বুকে ব্যথা মানে কিন্তু শুধু হৃৎপিণ্ডজনিত কোনো সমস্যা এরকম না, বিভিন্ন কারণে। বুকে তো ফুসফুস আছে, আমাদের যকৃতের অংশ রয়েছে, সুতরাং সব মিলায়ে তোমার হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রবলেম হইতে পারে। তাহলে এই যে এখানে কয়েকটা শব্দ দেওয়া আছে, এগুলো জাস্ট এমসিকিউ এর জন্য পড়বা, এগুলো সৃজনশীলের জন্য না। প্লিউরিসি মানে ফুসফুসের, প্লিউরাতে তোমার প্লিউরার পর্দাতে তোমার এক ধরনের প্রদাহ বা ব্যথা অনুভূত হয়। নিউমোনিয়া তোমার ফুসফুসের একটা ডিজিজ। তারপর পালমোনারি অ্যালবিনিজম, এটা তোমার আছে যে তীব্র বুকে ব্যথা। পালমোনারি যে তোমার আছে যে তোমার পালমোনারি যে তোমার আছে যে উপাদানগুলো রয়েছে সেগুলোর কারণে তোমার হচ্ছে বুকে ব্যথা হইতে পারে। এরপর হচ্ছে গিয়ে কস্টোকন্ডাইটিস, পশুকার ভাঙন, বেশি টান টান, এগুলোর কারণে ব্যথা ট্যাথা হইতে পারে। এগুলো তোমার দুশ্চিন্তার কারণেও কিন্তু অনেক সময় বুকে ব্যথা হইতে পারে। এগুলো দেওয়া আছে। তোমার বুকে ব্যথা মানেই যে হৃৎপিণ্ডের সমস্যা, হার্ট অ্যাটাক হয়ে যাবে, বিষয়টা এরকম না কিন্তু, ঠিক আছে? এখন তোমার এখান থেকে কি কি জিনিস পড়তে হয় দেখো। কার্ডিওভাস্কুলার ডিজিজ, হৃৎপিণ্ডজনিত যত ধরনের ডিজিজ আছে এগুলোকে সাধারণত একসাথে বলা হয় কি কার্ডিওভাস্কুলার ডিজিজ। যেমন তোমার হচ্ছে যে এই যে করোনারি হৃদরোগ, কার্ডিওমেগালি, হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া, ভাস্কুলার হার্ট ডিজিজ হইতে পারে, হৃদয়ের পেশিতে প্রবলেম, কনজেনিটাল হার্ট ডিজিজ, বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে। এগুলো সম্পর্কে একটু জাস্ট পড়ে রেখো যে শব্দগুলো কোনটা কি বোঝানো হয়, এটা একটু জানতে হবে তোমার, এখান থেকে আর কিছু লাগবে না। এরপর আমাদের হার্ট অ্যাটাক আর হার্ট ফেইল সম্পর্কে জানতে হবে। জাস্ট সংক্ষেপে মূল কথাগুলো বলে দিই। হার্ট অ্যাটাকটা হচ্ছে যে মূলত হৃৎপিণ্ডের পেশিগুলো মারা যাওয়া। অক্সিজেনযুক্ত রক্তের অভাবে যখন হৃৎপিণ্ডে পেশিগুলো মারা যায় তখন সেটাকে বলে হার্ট অ্যাটাক। যদি কোনো জায়গায় ব্লক তৈরি হয়, এরকম হৃৎপিণ্ডের নিজস্ব ধমনী যেগুলো আছে, এর ফলে অক্সিজেনযুক্ত রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায় টোটালি, এবং তোমার হচ্ছে হৃৎপিণ্ডের পেশিগুলো মারা যায়, এটা হচ্ছে হার্ট অ্যাটাক। আর যদি কোনো কারণে হৃৎপেশি দুর্বল হয়ে যায়, যতটুকু অ্যামাউন্টে ব্লাড সাপ্লাই দেওয়ার কথা বডিতে সেই তুলনায় যদি কম অ্যামাউন্ট সাপ্লাই দেয়, তাহলে এটাকে বলে হার্ট ফেইল। এটা কি বলা হয়? হার্ট ফেইল। আচ্ছা, তার আগে দেখো এখানে অ্যানজাইনা নামক একটা রোগ আছে, এটাকে হৃদশুল বা বুকে ব্যথা বলা হয়। অ্যানজাইনা মানে হৃৎপিণ্ডের পেশিতে ব্যথা। অ্যানজাইনা হচ্ছে বুকে ব্যথা। আমি তোমাদের একটু বলি, যখন অক্সিজেনযুক্ত রক্তের কিছুটা ঘাটতি তৈরি হয়, আমরা জানি সবাই যে অক্সিজেনের ফলে সবাত শোষণ হয়। অক্সিজেন দিয়ে কোন শোষণ হয়? সবাত। আর অক্সিজেনের অভাবে কোন শোষণ হয়? অবাত। এখন অবাত শোষণ যখন হয় তখন কিন্তু আর তোমার আছে যে শক্তি কম তৈরি হয় এবং পাশাপাশি ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। আমাদের মাসেলে বা হৃৎপেশিতে এখানে যদি অক্সিজেনযুক্ত রক্তের অভাব দেখা যায়, তখন তোমার কি হয়? অবাত শোষণ হয়, এর ফলে ল্যাকটিক অ্যাসিড। আর এই ল্যাকটিক অ্যাসিড তোমার হচ্ছে যে এই মাসেলে বা তোমার হৃৎপিণ্ডের পেশি যেটা আছে এটাতে তোমার ব্যথা মানে ব্যথার অনুভূতি সৃষ্টি করে, ঠিক আছে? এটাকে তখন বলা হচ্ছে অ্যানজাইনা। তাহলে অ্যানজাইনা আবার তোমার দেখো ৩ প্রকার: স্থির, অস্থির এবং পরিবর্তনশীল। স্থির অ্যানজাইনা মানে কি? মাঝে মধ্যে তোমার বুকে ব্যথা আবার ছেড়ে যায়, স্থির অ্যানজাইনা, ঠিক আছে? আর অস্থির অ্যানজাইনা মানে তোমার আছে যে ব্যথা অনুভূত হলে ওটা দীর্ঘ সময় থাকে, এটা সহজে তোমার আর যায় না, এটাকে বলা হয় অস্থির অ্যানজাইনা, প্রায় ব্যথা হয়। আর পরিবর্তনশীল, এটা তোমার দেখা যাচ্ছে বিশ্রাম, তারপরে হচ্ছে ঘুমের সময়, যে কোনো সময় তোমার আছে অ্যানজাইনা দেখা যেতে পারে। এটা হচ্ছে অস্থির অ্যাঞ্জেনা। তাহলে স্থির, এটা তোমার জাস্ট বিশ্রামরত অবস্থায় থাকে না, যখন পরিশ্রম করা প্রচুর তখন হয়। আর তোমার হচ্ছে যে অস্থির অ্যাঞ্জেনা, এটা পরিশ্রম করলে হয়, বিশ্রামরত অবস্থায়। পরিবর্তনশীল অ্যাঞ্জেনা যেটা আছে, এটা তোমার হচ্ছে যে কোনো সময় হঠাৎ করে তোমার হচ্ছে যে অ্যাঞ্জেনা সৃষ্টি হইতে পারে। আর এটা মনে রাখবা, অ্যাঞ্জেনা এবং হার্ট অ্যাটাক এই দুইটার কারণ কিন্তু সিমিলার। মূলত হার্ট অ্যাটাকের পূর্বে কিন্তু অ্যাঞ্জেনা সৃষ্টি হয়। এই যে ধমনী, হৃৎপিণ্ডের নিজস্ব, এটাতে যে ব্লাড সার্কুলেট হচ্ছে, অ্যামাউন্টটা সঠিক পরিমাণে হইলে অক্সিজেনযুক্ত রক্ত সাপ্লাই ঠিকঠাক হবে, অক্সিজেন হৃৎপেশি ঠিকঠাক পাবে। কোনো কারণ যদি আমাদের এই ভিতরে চর্বি জমা হয়, তাহলে আস্তে আস্তে ব্লাড সাপ্লাই দেখো কমে যাচ্ছে। এটার কারণে অক্সিজেনযুক্ত রক্ত কম সাপ্লাই হবে, অবাত শোষণ হবে এবং তোমার আস্তে আস্তে ব্যথা অনুভূত হবে ওই ল্যাকটিক অ্যাসিডের কারণে। কিন্তু টোটালি যদি বন্ধ হয়ে যায় তখন হবে হার্ট অ্যাটাক। তাহলে এই অ্যানজাইনাটা হলো হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। কি পড়তে হবে তোমার? কারণ, লক্ষণ, প্রতিকার। এই যে তোমার লক্ষণ দেওয়া আছে এখানে, কারণ লক্ষণ দেওয়া আছে, তুমি জাস্ট এই রোগগুলো কারণ লক্ষণ প্রতিকার পড়লে এখান থেকে না। জাস্ট রোগটা কাকে বলে, তার কারণ, লক্ষণ এবং প্রতিকার, এটা যদি একবার বুঝে থাকো তুমি এমনিতেই বানিয়ে লিখতে পারবে, একদমই সহজ টপিক, ঠিক আছে? এরপর আছে হলো হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক তো একটু আগে আমি বললাম, যদি কোনো জায়গায় প্লাগ জমা 100% ব্লক হয়ে যায়, তাহলে তোমার অক্সিজেনযুক্ত রক্ত টোটালি যাওয়া বন্ধ হয়ে যাবে, হৃৎপেশির অভাবে মারা যাবে। তখন কিন্তু হচ্ছে এটা বলা হচ্ছে হার্ট অ্যাটাক, মায়োকার্ডিয়াল ইনফেকশন বা সংক্ষেপে এমআই বলা হয়। এমআই তোমার পরীক্ষা আসতে পারে সেকেন্ড পেপার, যে এমআই বলতে কি হচ্ছে, তাহলে মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাকে বোঝানো হয়। এটা লক্ষণ দেওয়া আছে, এটা পড়বা। এরপর হচ্ছে হার্ট অ্যাটাক আর স্ট্রোক। হার্ট অ্যাটাক আর স্ট্রোক অনেকে গোলায় ফেলায়। মনে রাখবা দুইটা রিজন সিমিলার, যে কোথাও প্লাগ জমা হওয়ার কারণে অক্সিজেনযুক্ত রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যাওয়া, এটা। কিন্তু যদি হৃৎপিণ্ডে তোমার আছে যে প্লাগ জমা হয়ে অক্সিজেনযুক্ত রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে এটাকে বলা হচ্ছে হার্ট অ্যাটাক। আর ব্রেনে যদি এই সেম ঘটনা ঘটে, তাহলে সেটা স্ট্রোক। স্ট্রোক আবার তোমার আছে হিমোস্ট্যাটিক, হিমোরেজিক, দুই ধরনের স্ট্রোক হয়ে থাকে। রক্ত জমাট বাঁধার কারণে তোমার আছে যে হিমোস্ট্যাটিক, আর হেমোরেজিক স্ট্রোক আছে তোমার যেটা রক্ত ছড়িয়ে পড়ে আশপাশে, তোমার ধমনী ছিঁড়ে, এইটা মনে হয় হেমোরেজিক স্ট্রোক। যাই হোক, এখন আছে যে হার্ট অ্যাটাক আর স্ট্রোকের একটা পার্থক্য দেওয়া আছে, এটা তোমাদের একটু পড়তে হয়। আমি মূল কথাটা বলে দিচ্ছি, তোমরা এটা পার্থক্যের মাধ্যমে পড়ে নিতে পারবে, ঠিক আছে? এবার হচ্ছে হার্ট ফেলিয়ার। হার্ট অ্যাটাক আর হার্ট ফেলিয়ার কিন্তু সেম না। হার্ট অ্যাটাক হচ্ছে হৃৎপিণ্ডের পেশি মারা যাওয়া, আর হার্ট ফেলিয়ার হচ্ছে যে হৃৎপিণ্ডে পর্যাপ্ত রক্ত, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্ত যোগান দিতে ব্যর্থ হয়ে যাওয়া, এটাকে বলে হার্ট ফেলিয়ার। আর এটা কেন হয়? হৃৎপিণ্ডের পেশি যখন উইক থাকে, দুর্বল থাকে, তখন হয়। এটা কারণ লক্ষণ দেওয়া আছে, এটাও একটু তোমাদের পড়ে নিতে হবে, ঠিক আছে? হার্ট ফেলিয়ার কারণ লক্ষণ, হার্ট অ্যাটাকের কারণ লক্ষণ, এটা পড়তে হবে। করোনারি হৃদরোগের ঝুঁকি কাদের বেশি? বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে, বয়স অনুসারে ডিপেন্ড করে, লিঙ্গ অনুসারে। মেল ফিমেল, মেলের হৃদরোগের ঝুঁকিটা বেশি, কারণ এদের ক্ষেত্রে এলডিএলটা বেশি থাকে।
হাই ডেন্সিটি লো ডেন্সিটি লিপো প্রোটিন, পারিবারিক ইতিহাস মানে যারা তোমার হচ্ছে যে বেশি একটু অতি ভোজন টোজন বা তোমার হচ্ছে তেল চর্বিযুক্ত খাবার বেশি খায়, হাই তোমার হচ্ছে এলডিএল যুক্ত খাবার খায়, তাদের ক্ষেত্রে হইতে পারে। হাই ব্লাড প্রেশার আছে তাদের যখন তখনই তোমার হার্ট অ্যাটাক স্ট্রোক হইতে পারে, এই ক্ষেত্রে তোমার প্লাক 100% কমপ্লিট বা ব্লক হওয়ার দরকার হয় না। এবার ডায়াবেটিস, স্থূলতা, বিভিন্ন ধরনের কারণে তোমার হচ্ছে যে হইতে পারে। এবার হচ্ছে যে দেখো এই রোগ এইগুলো থেকে এমসিকিউ আসে, প্রতি বছর আসে, খুবই গুরুত্বপূর্ণ। যেমন বুকের এক্সরে করে হৃৎপিণ্ডের অবস্থা জানা যায়, এমসিকিউ আসতে পারে কিন্তু বুকের এক্সরে করে হৃৎপিণ্ডের অবস্থা, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, এটা করে হৃৎপিণ্ডর তোমার হচ্ছে যে হার্ট অ্যাটাক হয়েছে কিনা এটা প্রাথমিক একটা ধারণা এটা পাওয়া যায়। আবার হচ্ছে ইটিটি, ইসিজির একটা এক্সারসাইজ মানে আছে যে তোমার এক্সারসাইজ টলারেন্ট টেস্ট বলা হয় এটাকে। তোমার বিশ্রামরত অবস্থায় তোমার আছে যেটা করা এটা ইসিজি, আর যেটা তোমার তোমার হচ্ছে পরিশ্রমরত অবস্থায় করে সেটা মধ্যে ইটিপি। এরপর হচ্ছে রক্তের বিএনপি টেস্ট, ব্রেন নাট্রিউরেটিক পেপটাইড, এটার মাধ্যমে তোমার হচ্ছে হার্ট ফেলিউর সম্পর্কে ধারণা পাওয়া যায়। হচ্ছে করোনারি এনজিওগ্রাম, কোথাও ব্লক আছে কিনা এটা জানার জন্য এনজিওগ্রাম করে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। হৃদপেশির অবস্থা জানার জন্য তোমার এমআরআই করতে হবে, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা, ঠিক আছে। হার্ট অ্যাটাক হলে তোমার হচ্ছে টোপোনিয়ন 1 পরীক্ষার মাধ্যমে হার্ট অ্যাটাক হয়েছে কিনা ওই ধরনের প্রোটিনটা হার্ট অ্যাটাক হলে তোমার কাছে রিলিজ হয়, ওইটা তোমরা আজকে পড়ে নিও, ওইখান থেকে এমসিকিউ আসতে পারে। এবার হচ্ছে পেসমেকার, আমরা একটু আগে পড়লাম যে পেসমেকার হচ্ছে এসএ নোডকে বলা হয়, কারণ এসএ নোডটা হচ্ছে সিগন্যাল জেনারেট করে, এটাকে বলা হয় পেসমেকার, কৃত্রিম প্রাকৃতিক পেসমেকার। আর যদি কোনো কারণে কারো এসএ নোড উইক হয়ে যায় তাহলে এভি নোডটা থেকে সিগন্যাল তৈরি হয়, এবং দুইটা যদি উইক হয়ে যায় আস্তে আস্তে তোমার সিগন্যাল জেনারেট হওয়া বন্ধ হয়ে যাবে, স্পন্দন যেটা আছে হৃৎপিণ্ডের এটা অনিয়মিত হয়ে যাবে। তখন ডাক্তাররা সার্জারি করে বাইরে থেকে একটা মেশিন, একটা কৃত্রিম পেসমেকার ইনক্লুড করে দেয়, এবং সেটার মাধ্যমে হৃদস্পন্দন খাবার কি হয় কন্ট্রোল করা হয়, এটাকে বলা হয় কৃত্রিম পেসমেকার। এখন এই কৃত্রিম পেসমেকার যেটা, এটা আমাদের পড়তে হবে যে অ্যারিথমিয়া নামক একটা শব্দ আছে, এটা একটু দাগাই দেখো। অ্যারিথমিয়া মানে অনিয়মিত স্পন্দন, আর অ্যারিথমিয়া যখন দেখা দেয়, অনিয়মিত স্পন্দন যখন দেখা যায়, তখন এই যান্ত্রিক বা কৃত্রিম যে পেসমেকারটা আছে এটা ব্যবহার করার প্রয়োজন হয়। ওই সব কথা এখানে লেখা আছে, তোমরা পড়লেই বুঝতে পারবা, ঠিক আছে। এরপর হচ্ছে যে এই যান্ত্রিক পেসমেকারের গঠন কি কি থাকে, এই যে পেসমেকার দেখতে পাচ্ছ এখানে পেসমেকারের যে মেইন বডিটা আছে ভিতরে থাকে একটা ব্যাটারি, কি থাকে ব্যাটারি, কারণ এটা তো পেসমেকারের যে সেন্সর এগুলোকে অ্যাক্টিভেট করতে হলে ব্যাটারি প্রয়োজন। এরপর তোমার একটা জেনারেটর থাকে, আর এরপর একটা সেন্সর যুক্ত কতগুলো তার বা লিড থাকে, তারের মাথায় থাকে ইলেকট্রোড। এই চারটা তোমার হচ্ছে যে মেইন কম্পোনেন্ট, এই চারটা হলো তোমার হচ্ছে একটা পেসমেকার মেইন কম্পোনেন্ট, তাহলে ব্যাটারি, জেনারেটর, তার এবং ইলেকট্রোড, বুঝা গেছে। আচ্ছা, ইলেকট্রোড হলো সেন্সর, যেটা তোমার হচ্ছে হৃৎপিণ্ডের ভিতরে দিয়ে দেওয়া হয়, এবং তার মাধ্যমে তোমার হচ্ছে সিগন্যালটা সেন্স করতে পারে যে হৃদস্পন্দন এখন নিয়মিত হচ্ছে নাকি অনিয়মিত হচ্ছে। এই সিগন্যালটা সেন্স করার মাধ্যমে তোমার পেসমেকার একটা সিগন্যাল যায়, এবং জেনারেটর যেটা ওইটা তোমার হচ্ছে সিগন্যাল আবার জেনারেট করে হৃৎপিণ্ডে পাঠায়, তখন হৃদপিণ্ড স্পন্দনটা স্বাভাবিক হয়ে যায়। এখন এই পেসমেকার আবার তিন ধরনের, এক প্রকোষ্ঠ পেসমেকার যেটা শুধুমাত্র অ্যাট্রিয়ামে দেওয়া হয়, দ্বিপ্রকোষ্ঠ অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলে দেওয়া হয়, ত্রিপ্রকোষ্ঠ যেটা অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল এবং ওপাশে তোমার হচ্ছে বাম ভেন্ট্রিকল আছে, সেটা তিনটাতে একসাথে দেওয়া হয়। পেসমেকার কিভাবে কাজ করে সিম্পল জিনিস সেটা পড়ে নিন। মেকানিক্যাল হার্ট মানে জাস্ট একটা মেশিনের মতো কৃত্রিমভাবে হার্টটাকে জেনারেট করে সেটাতে তোমার হচ্ছে যে হৃৎপিণ্ড মতোই কাজ করানো, যেমন মানুষ যদি কোনো কারণে হৃৎপিণ্ড একেবারে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তাকে সার্ভাইভ করানোর জন্য ব্যবহার করতে হয়, বাট এটা পুরোপুরিভাবে এখনো পর্যন্ত সাকসেসফুল তোমার হচ্ছে যে অপারেট করা সম্ভব না, হয়নি পর্যন্ত। এখানে গবেষণা চলছে, ইনশাল্লাহ হয়তো অদূর ভবিষ্যতে এই ধরনের সম্ভাবনা থাকবে। এরপর আছে আমাদের যে টপিকটা সেটা হলো ওপেন হার্ট সার্জারি। হৃৎপিণ্ডের আমাদের স্টারনাম কেটে হৃৎপিণ্ডটাকে ওপেন করে যে সকল সার্জারি করা সেটা হলো ওপেন হার্ট সার্জারি। তোমার বাইপাস সার্জারি করতে হলে কিন্তু ওপেন হার্ট করা যায়, তারপরে কপাটিকা ট্রান্সপ্লান্টেশন, বিভিন্ন ধরনের তোমার সার্জারি আছে, ওপেন হার্ট ছাড়া পসিবল না, ঠিক আছে। এই ওপেন হার্ট সার্জারি সম্পর্কে তোমাদের একটু পড়তে হবে। এইখানে দুইজন তোমার সায়েন্টিস্টের নাম দিয়ে আছে, ডক্টর উইলফার্ড এবং জি ভিগেলো, এই দুইজন সায়েন্টিস্ট সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি প্রয়োগ করেন। এই সায়েন্টিস্ট দুইজন নাম তোমার একটু মনে রাখতে হবে। ওপেন হার্ট সার্জারি কাকে বলে এটা একটু পড়বা। ওপেন হার্ট সার্জারি করার সময় দুইভাবে করা হয়, এটা হলো অন পাম্প আর এটা হলো অফ পাম্প। অন পাম্প মানে হচ্ছে যে হৃৎপিণ্ডর যে কানেকশনটা এটা একটা মেশিনের মধ্যে দেওয়া হয়, ওটাকে বলে হৃৎফুসফুস মেশিন, তখন হৃৎপিণ্ডর স্পন্দনটা বন্ধ হয়ে যায়, আর ওই মেশিনটা স্পন্দনের মাধ্যমে, ওই মেশিনটা সংকোচন প্রসারণের মাধ্যমে আলটিমেটলি আমাদের সারা দেহে ব্লাডটাকে সার্কুলেট করে। তারপরে অন পাম্পে হৃৎপিণ্ডটা অফ থাকে, বাট একটা মেশিন অন থাকে যেটার মাধ্যমে তোমার হচ্ছে যে সারা দেহে ব্লাডটা হৃৎপিণ্ডের মতো করেই সার্কুলেট করে থাকে। আর অফ পাম্প যেটা, এটা বিটিং হার্ট সার্জারি বলা হয়, এটা তোমার হচ্ছে মেশিন ব্যবহার করে না, হৃৎপিণ্ড বিট করে থাকে, এটাকে অফ পাম্প বলা হয়। নাম শুনে একটু উল্টো মনে আছে তাই না, উল্টাভাবে তোমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে দেখো এখানে তোমার কিছু সার্জারি, যেমন করোনারি বাইপাস সার্জারি দেওয়া আছে। আমরা জানি যে ব্লক যখন হয়ে যায় তখন দুইটা ট্রিটমেন্ট আছে, একটা হচ্ছে বাইপাস সার্জারি, একটা হলো এনজিওপ্লাস্টি। ব্লকের কয়টা ট্রিটমেন্ট আছে? দুইটা, বাইপাস সার্জারি, একটা কি এনজিওপ্লাস্টি। বাইপাস সার্জারিটা কি, জাস্ট তোমার যেই জায়গাটাতে ব্লক তৈরি হয়েছে তার আগে এবং পরে অন্য একটা পা থেকে বা কোথা থেকে ধমনী নিয়ে এসে যদি কানেক্ট দিয়ে দেওয়া হয়, তাহলে ওই ব্লকের ওই জায়গা দিয়ে রক্ত না যেয়ে তোমার ওই বাইপাস করে দেওয়া হচ্ছে যেই নালী দিয়ে, ওই নালী দিয়ে রক্ত যাবে, তাহলে তোমার ওই জিনিসটা অ্যাভয়েড হয়ে গেল, সহজে তোমার ব্লাড সার্কুলেট হয়ে যাবে। এটা ওপেন হার্ট সার্জারি ছাড়া সম্ভব না। বাইপাস সার্জারি এটা একটা হচ্ছে যে ভালো ট্রিটমেন্ট প্রসিডিউর, বাট এটা অনেক ব্যয়বহুল এবং ওপেন হার্ট সার্জারি করা হয় হচ্ছে কি তোমার ওপেন হার্ট করে করা হয়।
এরপর আছে হচ্ছে এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টি হলো কোনো সার্জারি করা লাগবে না। জাস্ট তোমার যেখানে ব্লক আছে ওই ব্লকটা ট্রিটমেন্টের যে পদ্ধতি এটা আমাদের দেশে বেশি প্রচলিত এনজিওপ্লাস্টি। এটা করা হয়। এটা আবার প্রসেস আছে বিভিন্ন ধরনের। এটা ৪ ধরনের হয়ে থাকে। ফার্স্টে তোমার হাতের একটা ধমনী অংশ নিয়ে সেইখান থেকে তোমার একটা লিড বা তার প্রবেশ করানো হয়। তারপরে তোমার যেই জায়গাটায় ব্লক আছে সেই পর্যন্ত নিয়ে যেয়ে সেই জায়গাটার ৪ টা প্রসেসে তোমার ট্রিটমেন্ট করা হয়। ৪ টা প্রসেস একসাথে করা হয় না কিন্তু। ৪ টা ভাবে তোমার এনজিওপ্লাস্টি করা যেতে পারে। এর মধ্যে একটা বেশি প্রচলিত। আমরা একটু দেখি যে ৪ টা কি আছে। তোমার দেখো এখানে দেওয়া আছে বেলুন এনজিওপ্লাস্টি। জাস্ট একটা বেলুন পাঠিয়ে তোমার যে জায়গায় ব্লক বা প্লাক তৈরি আছে ওটাকে সরিয়ে দেওয়া। এটা খুব ভালো একটা ট্রিটমেন্ট না, এখন আর ব্যবহার করে না। লেজার এনজিওপ্লাস্টি, লেজার দিয়ে তোমার এই চর্বিগুলোকে কেটে গলিয়ে ফেলা। লেজার এনজিওপ্লাস্টি। আর একটা আছে কর্নিয়াট্রপি, চর্বিগুলো কেটে কেটে বের করে নিয়ে আসা। আর স্টেন্টিং, এটাকে আমরা বলি হার্টে রিং পরানো। এটাকে আমরা কি বলি? হার্টে রিং পরানো। স্টেন্টিং যেটা আছে এটাকে আমরা বলি হার্টে রিং পরানো। জাস্ট একটা রিং তোমার জায়গায় ব্লক আছে ওখানে প্রবেশ করানো হয়, রিংটাকে ফুলাই দেওয়া হয়, দিলে ওই জায়গাটা তোমার ওপেন হয়ে যায়, ব্লাড সার্কুলেট হইতে থাকে। এটাকে আমরা বলি এনজিওপ্লাস্টি। ঠিক আছে? করোনারি স্টেন্টিং। তাহলে এনজিওপ্লাস্টির ৪ টা নাম, মানে ৪ টা প্রকারভেদ আছে। বেলুন এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি, করোনারি অ্যাথ্রেক্টমি আর করোনারি স্টেন্টিং। এই ৪ টা তোমার হালকা পাতলা একটু বছর পড়তে, স্টেন্টিংটা একটু বেশি করে পড়ে রেখো। এই জিনিসটা এখানে দেওয়া আছে, প্রসিডিউরটা কেমন, তারপরে এর উপকারিতা কি, এর ঝুঁকি কি আছে, ঠিক আছে? এগুলো দেওয়া আছে, এগুলো ভালো করে একটু পড়ে নাও, একদমই সহজ টপিক। এই আমাদের মোটামুটি চ্যাপ্টার শেষ। এখানে তোমার সামারি করে দেওয়া আছে, সামারিগুলো ভালো করে পড়বা, কারণ অ্যাডমিশনের কোশ্চেনগুলো বেশিরভাগ ক্ষেত্রে সামারি টামারি থেকে বেশিরভাগ ক্ষেত্রে তুলে দেওয়া হয়, ঠিক আছে? প্লাস তোমার একটা পুরো চ্যাপ্টার পড়ার পরে সামারি পড়লে একটা আইডিয়া হয়ে যায়। আশা করি তোমাদের ক্লাসটি সম্পূর্ণ ভালো লেগেছে। অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে প্রত্যেকটা ভিডিও পরপর তোমরা পেয়ে যাবা। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে।